সালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে ঈদ মোবারক। দীপশিখার নিয়মিত আয়োজন আলোকিত মানুষের সাথে দীপশিখা সংলাপের অষ্টম পর্বে আপনারা যে স্থান থেকে দেখতেছেন আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ফুরকান কুতুবী, শিক্ষার্থী, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত এবং অতিথির কাছে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা চলে যাব অনুষ্ঠানের মূল পর্বে। আপনারা যে যে জায়গা থেকে দেখতেছেন আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমাদের অতিথি হিসেবে যুক্ত হয়েছেন, আপনারা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কুতুবদিয়ারের সন্তান, কুতুবদিয়ারের আলোকিত সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সফলভাবে সচিবের দায়িত্ব পালনকারী সাবেক সচিব জনাব খুরশেদ আলম চৌধুরী স্যার। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন স্যার? আছি। স্যার, আমাদের অনেকেই আপনার সাথে যুক্ত হয়ে গেছেন, আপনাকে অনেকেই দেখতে পাচ্ছেন, আপনাকে অনেকেই শুভেচ্ছা শুভকামনা জানিয়েছেন, আপনার জন্য অনেকেই মোবারক জানিয়েছেন, অনেকেই কুতুবদিয়ার বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন। একজন দুরুম হাই স্কুলের ছাত্র, আপনার স্কুলের ছাত্র হয়তো আপনাকে চিনে, উনি আপনাকে আন্তরিক মোবারকবাদ, শ্রদ্ধা এবং শুভকামনা জানিয়েছেন। এজাম দীপশিখার প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি এজাম ভাই আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন, আপনার সুস্থায়ু এবং দীর্ঘায়ু কামনা করেছেন। এরকম আরো অনেকেই আপনার আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছেন। অনেকেই দেখতে পাচ্ছেন, তার বেশিরভাগ অঞ্চল কুতুবদিয়া থেকে, বরকুপ থেকে, আলেক বডল থেকে, দুরুম থেকে, লেমশাখালী থেকে, অনেকেই কক্সবাজার থেকে দেখতেছেন, অনেকেই চট্টগ্রাম থেকে দেখতেছেন, অনেকেই ঢাকা থেকে দেখতেছেন, যেখান থেকে আমাদের দীপশিখা পরিচালিত হয়, অনেকে দেশের বাইরে থেকে দেখতেছেন। সকলকে আমাদের অনুষ্ঠানে আবারও স্বাগত। স্যার, দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। আসসালামু আলাইকুম। আমি ফুরকানকে ধন্যবাদ জানাচ্ছি এবং ফুরকানের সাথে তোমরা যারা আমার সাথে এখন কানেক্টেড আছো সবাইকে ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসলে গল্প চলে সবার সামনে মুখোমুখি দেখতে পারলেই গল্পটা জমে ওঠে। এমনি স্ক্রিনে কথা বলাটা অনেক সময় আর্টিফিশিয়াল হয়ে যায়। তথাপি ফুরকান আমাকে যেভাবে অ্যাডভাইস করেছে আমি সেভাবেই শুরু করেছি। প্রশ্ন উত্তর পর্বেই আমি বেশি স্বচ্ছন্দ বোধ করতাম বক্তৃতার চেয়ে। আর অনেকে জানতে চেয়েছে আমার গড়ে ওঠা সম্পর্ক, ওর একটা ইয়ের মধ্যে সাবজেক্টের মধ্যে দেখলাম আমি একেবারে সাধারণ। এটাতে আমরা যাব। আমি একটু এখানে আপনার ইন্টারেকশন করি। আপনারা যারা দেখতেছেন কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করবেন, আমরা আমাদের শিডিউল পোস্টের মধ্যে দিয়ে আপনার কমেন্টগুলা তুলে আনবো। স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা প্রথমেই শুনবো কুতুবদিয়ার ধুলোমাখা পরিবেশ থেকে উঠে এসে আজকে মন্ত্রণালয় সচিবালয় পর্যন্ত, আপনার বিভিন্ন সচিবালয়ে বিভিন্ন এই দায়িত্ব পালন করে আজকের দিন পর্যন্ত, এই গল্পটা আমরা শুরু থেকে আজকের দিন পর্যন্ত আমরা শুনবো। এটি অনেক লম্বা বিষয়। আসলে আমার জীবনে যা ঘটেছে, আমি সত্যিকার অর্থে বলেছি, আমি যে খুব বেশি ধর্ম পালন করি তা না, কিন্তু আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। আমি যেমন একটা বিষয় আমি ভাবি, এই যে ছোটবেলায় আমি খুবই মুচি থেকে শুরু করে সবাই আমার বন্ধু ছিল এবং আরেকটা জিনিস, আমি সৎ থাকার চেষ্টা করেছি, সেটি বলনে, কথনে, চলনে। আর পড়ালেখা বলতে আমি ফর্মাল এডুকেশন এর প্রতি কখনোই খুব সিরিয়াস ছিলাম না। এটা দুটো কারণে করতে পারে। আমি যখন আমার স্কুলের ছাত্র তখন খুব একটা কম্পিটিশনের মধ্যে থাকতাম না, ওই প্রথম পজিশনটা থাকতোই এবং সেটা বেশ দূরত্ব রেখেই সেকেন্ড বয়ের সাথে থাকতো। আর আমার পড়ালেখা যদি তুমি বলো, আমি প্রথম বই পড়ি, আমার এখনো খেয়াল আছে, ক্লাস 6-এ বাজার থেকে ওই যে হাটের দিন যে বই বিক্রি করতো ওখান থেকে 1 টাকা চারানা দিয়ে রিক্সা ড্রাইভার, ওই বইটা পড়ে আমি কেঁদেছিলাম। কিন্তু আমার উত্তরণটা থেকে আমার সেকেন্ড বই হচ্ছে নজরুলের লেখা। এবং আমার স্কুল জীবনে কিন্তু আমি রবীন্দ্রনাথ শেষ করি, রবীন্দ্রনাথের পড়া। তারপর আমার ভাই এই যে এমপি ছিলেন, উনার পোস্টিং ছিল তখন করাচিতে, উনি আমার জন্য শেক্সপিয়ারের কমপ্লিট ওয়ার্কস বইটা নিয়ে এসেছিলেন। আমি বুঝি নাই কিন্তু পড়ার চেষ্টা করেছি। আমি ছেঁড়া কাগজ থেকে একেবারে সবকিছুতেই পড়াটাই ছিল আমার
মূল একটা হবি। আর সেকেন্ড থিং হচ্ছে এই যে বিসিএস পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা, আমার চাকরি জীবনের পরীক্ষা, আমি ফর্মাল প্রস্তুতি খুব বেশি কখনোই নেই নাই। আমি আমার স্কুলে ক্লাস নিতে খুব পছন্দ করতাম। এখনো আমি যে গ্রামার অথবা যখন কোনো কথাবার্তা বলি, আমার জীবনে এই স্কুলে ক্লাস নেওয়া, ছাত্রদের সাথে ইন্টারাকশন, এটা আমার জীবনে খুব কাজে এসছে। আর এই প্যান্ডেমিকে যদি তুমি বলো তোমার সময় কেমন কাটবে, এই যে আমরা বন্ধু বান্ধবরা গল্প করি, 4টা চ্যানেলের কথা বলতে পারি, বাংলাদেশের চ্যানেলের বাইরে এগুলো দেখা উচিত। এটা ইউটিউবেও তো তোমাদের সুযোগ আছে, যেমন আল জাজিরা, বিবিসি, সিএনএন, এই চ্যানেলগুলোতে বেশ কিছু ডকুমেন্টারি দেখায়। যেমন তুমি আল জাজিরাতে 6টা থেকে 7টা বেশ ক্লাসিক্যাল কিছু মুভি দেখায়। আজকে 6টা থেকে 7টাতে ওদের ছবি, ডকুমেন্টারিটা ছিল নিউ জার্মানস। এই যে আমরা সবাই সিরিয়ান ক্রাইসিস সম্পর্কে জানি, এই জিনিসগুলো আমি তোমাদেরকে বলবো এই বিষয়গুলো এখন দেখতে। এবং তুমি লাইব্রেরি ব্যবহার করতেছো না, তুমি হাতের কাছে কিন্তু তোমার লাইব্রেরি আছে, তোমার অনলাইনে যে ফোনটা আছে, আমি বলবো এটা ইউটিলাইজ করতে। এখন আমার ছেলে এখনো কিন্তু আমেরিকাতে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি তারও একই কথাও বলি। সুতরাং জ্ঞানের ভান্ডারটা এখন তোমার হাতের মুঠো, তোমার ইচ্ছাটাই হচ্ছে তোমার একটা ড্রাইভিং ফোর্স। এটা তোমার আছে কিনা এটি খুব একটি বিবেচ্য বিষয়। আর আমি কিন্তু খুব শাসনের মধ্যে কখনো গড়ে ওঠে না স্কুল জীবনের পরের থেকে। আমি পরীক্ষা ড্রপ করেছি, একবার পরীক্ষা দেই নাই, এই ভাঙা গড়া কিন্তু আমার জীবনে আছে। তো পরে আমি দেখলাম যে এই ভাঙা গড়ারও জীবনে দরকার আছে। যেমন তুমি যদি নেলসন ম্যান্ডেলার জীবনী পড়ো, আমি জ্ঞানের কথা বলে ফেলতেছি কিনা জানি না, তখন তুমি দেখবা বিশাল রকমের একটা কথা আছে। আমাকে যখন বান্দরবনে আমার একবার পোস্টিং হয়, পানিশমেন্ট পোস্টিং এই বলতে পারো, তখন আমাকে আমার একজন সাংবাদিক বন্ধু নেলসন ম্যান্ডেলার একটা জীবনী উপহার হিসাবে দেয়। তার একটা বক্তৃতায় বলা আছে যে লিক করে যদি তোমার জীবনটা গড়ে ওঠে, তাহলে এটি কোনো স্বাভাবিক জীবন নয়। ধরে নিতেই হবে মানুষের জীবনে ভাঙন আছে, এবং সেই ভাঙনের মধ্য থেকেই তোমাকে গড়ে উঠতে হবে, যেটি আমাদের কুতুবদিয়ার ছেলেদের, মানুষদের একটা নিত্য সঙ্গী। স্যার আরেকটা যে আপনি একটু ইন্টারাকশন করবেন স্যার। আপনি হচ্ছে আপনার কোন গ্রামে জন্ম, আপনার স্কুল লাইফ থেকে আমাদের যদি একটু শেয়ার করেন, হ্যাঁ, তাহলে আমরা ইন্সপায়ার হব। আপনি কিভাবে এই জিনিসগুলা আমি দুরুং হাই স্কুলের ছাত্র। তো আমি তোমার যেটা বলছি, আমার সময় পর্যন্ত আমি পরীক্ষা দিই 1972 সালের সেকেন্ড ব্যাচ। আমার স্কুলে ওই পর্যন্ত আমি সর্বোচ্চ মার্কের অধিকারী ছিলাম, এবং মেট্রিকে প্রথম আমি কিন্তু বৃত্তিও লাভ করি। এটি খুব উল্লেখযোগ্য জীবন না আমার কাছে মনে হয় না। আমি তোমাদের বক্তৃতায় যেটি বলি, তোমার একাডেমিক লাইফ হচ্ছে একটা সিনেমার টিকিট, যে টু গেট ইনটু দ্য রিয়েল লাইফ এন্ড দি হার্ড রিয়েলিটি, যে তুমি একটা টিকিট পাচ্ছ, ওই যোগ্যতা নিয়ে তুমি যখন সিনেমাটা দেখতে বসবা, ওখান থেকে তুমি কি অর্জন করলা, এটি তোমার জন্য মূল বিবেচ্য বিষয়। আমি গতকালকে মেট্রিক ইন্টারমিডিয়েটে ফার্স্ট স্ট্যান্ড করেছে একজন ভদ্রলোকের সাথে দেখা করেছে, বেশ কিছুক্ষণ আমরা আলাপ করলাম। উনি চাকরি করতেন, কিন্তু চাকরি জীবনে খুব বেশি উপরে যেতে পেরেছেন এটি বলা যাবে না, এটি বলা যাবে না। তো সমাজকে জানাটা, মানুষকে জানাটা, তোমার মধ্যে একটা হাঁ বোধক পজিটিভ একটা চিন্তাধারা টাকা, এটি উল্লেখযোগ্য। আর চিটাগং কলেজের কথা যদি বলো, আমি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বক্তৃতার মধ্যে বলেছি, দ্যাট ওয়াজ রিয়েলি আমার জন্য আমার জীবনের বড় একটা ধাক্কা। দুরুং হাই স্কুল থেকে এসে চট্টগ্রাম কলেজের মতো একটা পরিবেশের সাথে অ্যাডজাস্ট করা আমি পারিনি। এই যে আমাকে যেমন তুমি পাচ্ছ, আমরা এরকম চট্টগ্রাম কলেজে যখন ছিলাম কাউকেই পাইনি। আমাদের সময় 2-3টা ফ্যামিলি মাত্র ছিল, যে হোস্টেলের খাবার যদি ভালো না লাগে গিয়ে খাওয়ার মতো ফ্যামিলি খুব একটা ছিল না। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফর্ম সংগ্রহ করি, আমার কুতুবদিয়ার একজন ছাত্রছাত্রীও ছিল না। কিন্তু হোল কক্সবাজার থেকে সো ফার মাই নলেজ গোস, এটাও ডাবল ডিজিট হবে না বোধহয়, 10 জনের নিচেই হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই সুযোগগুলো তোমাদের এক্সপ্লয়েট করা উচিত।
তুমি যদি এখন আমেরিকাতে যাও, আমেরিকাতে কুতুবদিয়ার একটা বিশাল জনগোষ্ঠী আছে। তো তুমি দেখবা যারা তোমাকে সাহায্য করতেছে, এই স্কোপ গুলো তোমার ইউটিলাইজ করা উচিত। আমি প্রশ্ন উত্তরে যেতে চাই। কন্টিনিউয়াস কথা বলে গেলে উপদেশ এর মতো হয়ে যাবে, আর উপদেশ কেউ পছন্দ করে বলে আমার নিজের একটা আমার মনে হয় না। আমি কমেন্ট এবং যদি কেউ আমার কাছ থেকে জানতে চায়, আমি উত্তরের মধ্যে যেতে চাচ্ছি, প্রশ্ন উত্তরে। জি স্যার। স্যার, আমাদের কাছে অলরেডি অনেক কতগুলো কমেন্ট চলে আসছেন, আমরা সেগুলা নিব। তার আগে স্যার, আমার কাছে কতগুলো প্রশ্ন আছে, আমি সেখান থেকে একটা প্রশ্ন আপনার জন্য তুলে আনতেছি। স্যার, আপনি দীর্ঘদিন বাংলাদেশ পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন। এই 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 দৃষ্টিকোণ থেকে আপনি কুতুবদিয়ার পর্যটনকে কিভাবে, সম্ভাবনাময় কুতুবদিয়ার পর্যটন খাতকে কিভাবে দেখেন, বা এটার সম্ভাবনা কতটুকু? স্যার। পর্যটনের সম্ভাবনা অপার এটা বলা যাবে না। আমি যখন চট্টগ্রাম কলেজের ছাত্র ছিলাম, আমি তখন আজাদিতে, দৈনিক আজাদিতে কুতুবদিয়ার পর্যটন নিয়ে একটা লেখাও লিখেছিলাম। আমি আমি ইন্টারমিডিয়েটের ছাত্র থাকাকালীন সময়ে। এখনো আমি মনে করি যে খুব উচ্চ মার্গের কিছু ওখানে হবে না, হবে না। তবে আমি এই যে আমাদের একজন ইউএনও ছিল সুজন, তার কথা স্মরণ করতেই হয়। সে কিন্তু আমার দৃষ্টিকে অনেকটা প্রসারিত করেছে। লিমিটেড স্কেলে হতে পারে, এবং আমরা যদি কিছু প্যাকেজ ডেভেলপ করতে পারি। আমার ছেলেকে নিয়ে আমি একবার সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলাম, লিটারালি একদম সমুদ্রে। সে যখন প্রথমবার মানে গ্রোন আপ হিসাবে, সে যখন বোধহয় 4 না 5-এ পড়ে, জীবন্ত মাছ কিভাবে সমুদ্রে জাল থেকে ধরতেছে, ওটা সে আবার তার ক্যামেরার মধ্যে রেকর্ড করে। এবং তার স্কুলের ছাত্রছাত্রীরা খুব এক্সাইটেড ছিল, এবং ওরা সবাই বলেছে যে আমরা কুতুবদিয়া যেতে চাই এটার কারণে। পর্যটনের দিক থেকে আমরা খুব একটা বলবো না। আমি বরঞ্চ যেটার উপর জোর দেই, কুতুবদিয়ার অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু মেধাবী। আমি মেধার উন্মেষটাকেই বেশি গুরুত্ব দিতে চাই, এবং প্রায় সময় এই জন্য আমি বক্তৃতায় বলে, আমি যদি এই কুতুবদিয়ার আজম রোড অথবা অন্যান্য ইয়ের চেয়ে আমি কুতুবদিয়ার 5টা ছেলেকে যদি তুলতে পারি, কুতুবদিয়ার সম্পূর্ণ বাজেট এই 5টা ছেলে দিতে পারে। বিল গেটস দিচ্ছে না তোমার? তুমি যদি আমেরিকার টপ 10 রিচ ম্যানকে দেখো, তোমরা হয়তো, এটা তো ফেসবুকে দিস ইনফরমেশন আর অ্যাভেলেবল, যে এই যে টিকা বের হচ্ছে, তোমার রাষ্ট্রীয় প্রচেষ্টার চেয়ে তুমি দেখবা দানশীল ব্যক্তিরা বেশি এগিয়ে এসছে। এবং ওখানকার বিশ্ববিদ্যালয় তো গভর্নমেন্ট গ্রান্টের চেয়ে পাবলিক ফান্ডেই, জনগণের ফান্ডেই বেশি চলে। আমি তোমাদের মেধার উপরে আমার আস্থাটা বেশি, আমি অন্য উন্নয়নের চেয়ে, ইফ ইউ আস্ক মি ফ্র্যাঙ্কলি। আমি 5টা ছেলেকে যদি তুলতে পারি, আমার মনে হয় তোমরা এটাকে চেঞ্জ করে দিতে পারবে। থ্যাংক ইউ স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনারা যারা আমাদেরকে দেখতেছেন, স্যারের কাছে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনার প্রশ্ন তুলান। স্যার, আমরা একটা বিষয়ে কুতুবদিয়ার, যেটা অনেক দিন পুরাতন সমস্যা, বেড়িবাঁধ। এই বেড়িবাঁধ সম্পর্কে আমাদের আমাদের এই সমস্যার সমাধান হচ্ছে না কেন, বা এই সমস্যা সমাধানের আদৌ কতটুকু সম্ভব, স্যার আপনি একটু বলবেন। সাথে আমাদের একজন কমেন্টও করেছেন এই বিষয়ে, বেড়িবাঁধ আদৌ হবে কিনা আপনি কতটুকু জানেন, এই প্রশ্নের সাথে যুক্ত করেছেন। এখানে আমার একটা হতাশাও আছে। এই যে তোমার সিডর যখন হয়, আমি সিডরের সময় কুতুব দিয়েছিলাম, এবং ওখান থেকে আসার পরেই আমি প্রাণান্তকর চেষ্টা করেছি, এবং মঞ্জুরুল আনোয়ারের কথা শেয়ার করতেই হবে। এই যে আমাদের ডিভিশন চিফ হিসেবে রিটায়ারমেন্টে গেল, নাসি স্যারের ছোট ভাই, আমরা বড় অঙ্কের, মোটামুটি যে এস্টিমেটটা এসছে 160 কোটি টাকা, মাতার বাড়ি কুতুব দিয়ে মিলে বহুদিন আগে। এবং এই বাড়িবাদ সম্ভব, আমি কাউকে লুকেটও করতে চাচ্ছি না। এবং আমার সাথে কিছুদিন আগেও পানি সম্পদ সচিবের সাথে কথা হয়েছে। এই বেড়িবাঁধ সম্ভব, আমি দুষ্ত্রুটি বলতে চাচ্ছি না, কারণ আমি তো এটার উপরে নিজে ডিটেল স্টাডি করেছি। এই প্রজেক্টটা যখন আমি মোটিভেট করি, আমি ডিটেল স্টাডি করেছি, এবং আমি যখন প্ল্যানিং কমিশনে ছিলাম, তখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও এই প্রস্তাবনাটা ছিল। এবং তখনও কথা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেছিলেন তোমাদের এটা কি
রিভাইজ করা লাগবে না। তো তখন এখন তো আর বাঁধের যে কার্যক্রম চলতেছে, ইফ ইউ আস্ক মি, আমি খুব একটা স্যাটিসফাইড না, কিন্তু সম্ভব। ইট ইজ নট এ ভেরি হার্ড টাস্ক। স্যার কিভাবে সম্ভব, আপনি আপনার আপনার দৃষ্টিকোণ থেকে যদি বলেন আমার মনে হয় কাদের কাছে বেড়িবাঁধের প্রসঙ্গটাকে আমরা অন্য সময় আলাপ করতে পারবো। তোমরা জিনিসটাকে পপুলারাইজ করতে পারো, কিন্তু তোমাদের ছাত্রদের তো এখানে খুব বেশি কন্ট্রিবিউট করার সুযোগ আছে কি? নাই স্যার। রাদার তুমি প্রশ্ন তাহলে করে আমাকে তোমার আমাদের জীবন পরিবর্তনের গল্প বলতে বলো। তোমরা আমাদের বিদ্যুতের কথা বলতে বলেছো, বিদ্যুৎ কিন্তু অলরেডি টেন্ডার হয়ে গেছে। জি স্যার। টেন্ডার হয়ে গেছে, এটা মঞ্জুরুল আনোয়ার বোধহয় এই নোটিশটা ফেসবুকও দিয়েছে। জি স্যার, ফেসবুকও আমাদের দিয়েছে পেজও দিয়েছে এবং আমাদের একটা লাইভ প্রোগ্রামে উনি এটা বলেছেন। আমরা প্রথম জেনেছি হচ্ছে ওনার লাইভ প্রোগ্রামের মাধ্যমে। এরপরে উনি আমাদের ফেসবুকে ওনার ইয়াটাও দিল, স্ক্রিনশটটি, পরে আমরা এটা ইয়া করলাম। তার চেয়ে তোমাদের সমস্যার কথা বলো তো, তোমরা কেমনে গড়ে উঠবা, আমার মূল কনসার্নটা ওই জায়গায়। আচ্ছা স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্যার ধন্যবাদ। কুতুবদিয়ার যারা এখন পড়ালেখা করতেছে বা তরুণ প্রজন্ম, তাদের জন্য আপনি আপনি কি সাজেশন করবেন বা আপনি তাদের জন্য উদ্দেশ্যে কিছু বলবেন আমাদের উদ্দেশ্যে, বিশেষ করে আমাদের আমার জীবন গড়ার জন্য? আমার প্রথম কথা হচ্ছে সততা, এবং আমি ব্যাপক পরিসরেই বলছি, এটা জীবনে খুব দরকার। সততা বলতে আমি আর্থিক বিষয়টা শুধু বোঝাচ্ছি তা না। ধরো কুতুবদিয়ার একটা ছেলে, এটা দেখি তোমরা অনেক করো, কিন্তু কুতুবদিয়ার একটা ছেলে তোমার কাছে সাহায্যের জন্য এসছে, প্লিজ এক্সটেন্ড ইউর হ্যান্ড, তুমি তোমার হাতটা প্রসারিত করো। আর আমি বারবার বলি, আমি এখনো কিন্তু প্রচুর পড়ি। ধরো ডেলি, সরি, অনলাইন এবং প্রিন্টেড পুস্তক মিলিয়ে 3 ঘন্টা তো বটেই, 2 থেকে 3 ঘন্টা তো বটেই। এই পড়ালেখাটা জীবনে খুব দরকার, এবং এটার প্রয়োগেরও দরকার। আর নিজের দেশকে, যেন আমার ছেলে আমার মেয়ে বাস্তবতার দিক থেকে বললে হয়তো অনেকেই বলবে যে সাকসেসফুল, কিন্তু ওরা তো রবীন্দ্রসঙ্গীত পারে না। সুতরাং তোমার নিজের দেশকে জানার জন্য আমি বলবো একটু ক্লাসিক্স গুলো একটু পড়া দরকার। আমি প্রায় ছাত্রছাত্রীকে দেখি, সে অনলাইনে অনেক কিছু বুঝে, কিন্তু তারা যখন রবীন্দ্রনাথ সম্পর্কে বলা হয় অথবা নিজের পরিবেশের কথা বলা হয়, তখন সে বলতে পারে না। এবং আমি অনেক ছাত্রকে জিজ্ঞাসা করেছি, আমি তোমার প্রেসক্রিপশন অনুযায়ী 5টা বই পড়তে চাই। আমি অনেকের কাছ থেকে 5টা বইয়ের ভালো একটা প্রেসক্রিপশন পাই নাই। আমি বলবো তোমার নিজের কাছে এরকম একটা প্রেসক্রিপশন থাকা দরকার, সেটি অনলাইনে হোক আর প্রিন্টেড বই পড়া। আমি বলবো যে অভ্যাসটা বজায় রাখা উচিত। আর একটা তথ্য তোমাদেরকে দিয়ে রাখি, এইবার এই যে বিসিএস এর রেজাল্ট দিল, তোমরা কি অনেকে নিশ্চয়ই দেখেছো যে যারা ফার্স্ট হয়েছে বাঁশখালীর, তো একটা দম্পতি 12-13 হতো বলতে না, 12 আর 15, তাই না? জি স্যার। তোমরা কি ওদের জীবন ব্যবস্থাটা দেখছো? যে ফার্স্ট হয়েছে ওই ছেলে কিন্তু হি নেভার ওয়েন্ট টু দ্য কোচিং হাউস, সে কখনো যায়নি। সে বলছে দি সাকসেস বিহাইন্ড মাই কেরিয়ার, এটার মূল চালিকা হচ্ছে প্রাইভেট পড়ানো। এই যে অন্যরে জ্ঞান দান করা এবং নিজেকেও চর্চা করতে হয়। আমার বললাম না, আমার জ্ঞানের ভান্ডার হচ্ছে দুরুং হাই স্কুলে আমি প্রায়শই ক্লাস নিতাম। এই বন্ধের, এটা আমার একটা নেশার মতো ছিল। এবং দেশে বিদেশে আমি অনেকের চেহারা এখন আর খেয়াল রাখতে পারি না। ওরা মাঝে মাঝে অনেকে এসে আমারে সালাম করে, এখন জিজ্ঞেস করে বলে, স্যার আপনি আমার এটা পড়াইছিলেন, এবং এটা আমার এখনো খেয়াল আছে। তো চাকরিতে আমি যত না কৃতকার্য, ওই ছেলেটা যখন আমার এই বাক্যটা উচ্চারণ করে, আমার খুব ভালো লাগে, এবং আমি এই জিনিসটা খুব এনজয় করি, এবং আমি এখনো এটা করতে চাই। আর বলো আর থ্যাংক কিছু, ইউ আর স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। আমরা একটা প্রশ্ন দিতে চাচ্ছি।
স্যার আপনি হয়তো প্রশ্নটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রায়হান সুবহান ইমন নামের একজন প্রশ্ন করেছেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনার্স জীবন কিভাবে কাটালে ভবিষ্যতে ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? এটার আগে তুমি কি হতে চাচ্ছ এই বিষয়টা ইদানিং কালে কিন্তু আমি প্রায় সময় বলি তোমাদের বক্তৃতায়, আমাদের সময় এম ইন লাইফ খুব স্পেসিফিক সুনির্দিষ্ট না থাকলেও চলতো, কিন্তু তোমরা এমন একটা প্রতিযোগিতার মধ্যে আছো, তোমাদের একজনের কাছ থেকে আরেকজনের দূরত্ব হচ্ছে 0.1 অথবা 0.001। প্রতিযোগিতা তো দেখো কত এই ক্লোজ হয়ে গেছে। অনার্সের বিষয়টাতে তোমার রেজাল্টের প্রতি তোমাকে নজর দিতে হবে। ওই যে বললাম, রেজাল্ট যদি তুমি ভালো না করতে পারো, তোমার অ্যাক্সেসটা ক্লোজ হয়ে যাবে। তো এই অ্যাক্সেসটাকে প্রসারিত রাখার জন্য রেজাল্টের প্রতি নজর দিতে হবে, আর নিয়মানুবর্তিতাটা বোধহয় দরকার, এখন অন্তত দরকার। আর মেশা, সামাজিকভাবে মেশা, এই যে তোমরা যে কাজগুলো করতেছো, অনেকেই আমাকে মাঝখানে বোধহয় তোমাদের অবস্থা একটু খারাপ হয়েছে, বিভিন্ন কাজকর্মের মধ্যে তোমরা জড়িয়ে, আমি কিন্তু তোমাদেরকে সাপোর্ট দিয়েছি, আমার মেন্টালিও দিয়েছি, এবং আমি সবসময় তোমাদের এই কাজগুলোকে প্রশংসা করি। এই যে সমাজবদ্ধভাবে তোমরা চলতেছো, আরেকজন সামাজিকভাবে কাজে আসার চেষ্টা করতেছো, অনার্সের ছেলের জন্য আমার একই প্রেসক্রিপশন, তার পাঠের বাইরে তারা সামাজিক একটা যোগ্যতা অর্জন করতে হবে। তাহলে একটা গল্পই বলি, জি স্যার। মেট্রিকে বোধহয় সেকেন্ড স্ট্যান্ড করেছে এইরকম একটা অফিসার আমার সাথে কাজ করত। ওই ছেলেকে আমি বললাম যে দেখো অমুক জায়গায় ইলেকশন ডিউটিতে তোমাকে যেতে হবে। কিছুক্ষণ পরে তার যে সিনিয়র আছে সে বলছে স্যার ও তো ভীষণ কান্নাকাটি করতেছে, ও খুব নার্ভাস, ও ইলেকশন ডিউটি করতে পারবেন। আমি বললাম যে তাকে ইলেকশন ডিউটিতে যেতেই হবে। এবং পরে ডিসি কে ফোন করে আমি বললাম এই অফিসারকে তুমি সবচেয়ে কঠিন জায়গায় পাঠাবো, আমি চাই যে সে খুব সবচেয়ে কঠিন জায়গায় যাবে। বিলিভ মি, 24 ঘন্টার মধ্যে তার শরীরে জ্বর চলে এসছে, টেম্পারেচার 101-2 ডিগ্রি জ্বর। তাহলে অনার্সে সে ফার্স্ট হয়ে সমাজের কি কাজ করলো বলো তো? আমার কৃতিত্ব হচ্ছে আমি ইলেকশন ডিউটি করলাম, বন্যার সময়ে মানুষের কাজে আসলাম, ওদের কাঁধে কাঁধ মিলাতে পারলাম। আমি যদি একটা স্কুলে গিয়ে একটা গুলি চালানো ছাড়া একটা পরীক্ষা নিতে পারি, একটা ইলেকশন পরিচালনা করতে পারি, এটি কিন্তু তুমি একাডেমিতে কখনোই পাবা না। এই ক্ষেত্রে আমাকে সাহায্য করেছে কিন্তু ছাত্র রাজনীতি, এবং ওই যে তোমাকে বললাম আল্লাহর ব্লেসিংস, আই প্রমিস, আমি কোনোদিন কিন্তু একটি বোমা অথবা বেআইনি কোনো অস্ত্র আমাকে হ্যান্ডেল করতে হয়নি, এটা হচ্ছে আল্লাহর একটা ইচ্ছা। কিন্তু তোমরা নিজেরাও বুঝো যে রাজনীতিতে এই জিনিসগুলো ছাড়া উত্থান বেশ কষ্টকর, কিন্তু আমার কেন জানি এটা করতে হয়, এবং আমি এটার জন্য বিশেষ টেকনিকও কখনো অ্যাপ্লাই করতাম না। আর একটা বিষয় আমি খুব উল্লেখযোগ্যভাবে বলবো, প্লিজ মেক ফ্রেন্ডশিপ উইথ অল দি ব্রিলিয়েন্ট গাইস। তোমার জীবনে হাজার হাজার বন্ধু থাকবে। আমি রাজনীতি করতে চাই, এমন এক মাঝে মাঝে এমন সিচুয়েশন তৈরি হতো, আমার ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আমার প্রায় 24 ঘন্টা দেখা হতো না, ওরা খুঁজে বের করে আমাকে নিয়ে আসতো, এগেইন তারা আমাকে ট্র্যাকে তুলে দিত। এই যে আমার বিসিএস এর ফর্ম আমি কিনি নিই, কিন্তু আমি তখন আলাউল হলে নির্বাচন অথবা কমিটি গঠন নিয়ে একটা কিছু হবে, সাবজেক্ট কমিটির মিটিং চলতেছে, ওইটা নিয়ে আমি খুব ব্যস্ত, যে না আলাউল হলের জিএস হওয়া, চাকসুতে জিএস হওয়া, ইত্যাদি ইত্যাদি, এটা অনেক বড় বিষয়। ওরা কিন্তু আমার জন্য ফর্ম নিয়ে এসছে, এবং আমার ট্রেনের টিকিট করে দিয়েছে আমার এক বন্ধুর বাবা। ওই যে বললাম তোমাকে, ভালো বন্ধু তোমার জীবনে অনেক বেশি অবদান রাখতে পারে, এটার প্রতি আমি খুব জোর দেব। নেক্সট কোয়েশ্চেনে যাই, সময় যেহেতু সংক্ষিপ্ত। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের একটা প্রোগ্রামে আপনি একবার বলেছিলেন চট্টগ্রাম কলেজে, সরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়াটাই ছিল আপনার জীবন ঘুরে যাওয়ার একটা টার্নিং পয়েন্ট, এরকম একটা পয়েন্ট বলেছিলেন, আমি যতটুকু রিকল করতে পারতেছি। স্যার এই ব্যাপারে, স্যার আপনার বিশ্ববিদ্যালয়
হ্যাঁ, বলো। স্যার আপনার বিশ্ববিদ্যালয় তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, হ্যাঁ। স্যার আপনি আমাদের একটা প্রোগ্রামে বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়াটা হচ্ছে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বলেই আপনি বিসিএস এই ট্র্যাকটাতে আসতে পেরেছিলেন। এরকম এক্স্যাক্টলি, একটা আই কথা বিলিভ। আমাদের বলতেন। আমার খুব স্যার দুঃখ এই ছিল, ব্যাপারে জানো আমাকে একটু না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে আমি সো ফ্রাস্ট্রেটেড। আমি 1 বছর বিএসসি পড়েছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বো না এই জন্য। যে অনেকেই বলতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাইমারি স্কুলের মতো, সত্যি সত্যি চট্টগ্রাম কলেজে আমি বিএসসি পড়েছি। আমি দেখলাম যে আমি খুব হতাশ, এবং বিএসসি তে আমি ক্লাস করতাম না। পরবর্তী বছর আমাকে আমার বন্ধু বান্ধবরা জোর করে আবার বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেল, এবং তখন আমি পলিটিক্যাল সায়েন্সে এডমিশন নিলাম। তখন পলিটিক্যাল সায়েন্সে বি গ্রুপ ছিল, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। দুইটা গ্রুপ ছিল, একটা হচ্ছে পিওর পলিটিক্যাল সায়েন্স, আর একটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো আমার এক বন্ধু আমাকে ফর্ম ফিল আপ করার সময়, এডমিশন ফর্ম, তো আমি লিখে দিয়েছি ইসলামিক হিস্ট্রি এবং সোশিওলজি। তো সবাই নিচ্ছে কিন্তু সোশিওলজি আর ইসলামিক হিস্ট্রি। তো আমার বন্ধু কেটে ইসলামিক হিস্ট্রির জায়গায় লিখে দিল ইকোনমিক্স। তা আমি বলি যে তুমি নিজে নিশ্চয় ইসলামিক হিস্ট্রি, আমার ইকোনমিক্স দিচ্ছ কেন? বলে যে তুমি তো আমার মতো হবে না, তোমার উচিত তোমার মতো গড়ে ওঠার চেষ্টা করা। ও মগনামারে একটা ছেলে। তা আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে না পড়লে আমি অনেক শিক্ষকের সান্নিধ্যে যেতে পারতাম না। আমার অনেক শিক্ষক কিন্তু এখনো জীবিত আছে। ওরা যখন আমার মাথায় হাত দিয়ে আদর করে, আমি আমার পিতার অনুভূতি অনুভব করি। এটি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে আমি এই ফ্লোর কখনোই নিজের জন্য তৈরি করতে পারতাম না। এবং শুধু শিক্ষকদের স্নেহের কারণে আমি অনেক খারাপ কাজ থেকে বিরত থেকেছি। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আই এনজয় টু দ্য হাইয়েস্ট অর্ডার, হাইয়েস্ট অর্ডার। কিন্তু তোমাদের জন্য আমি এটা বলবো না। হ্যাঁ, আমি তোমাদের জন্য বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে দেখো, যতগুলা পাঠাগার আছে, যতগুলা ইনস্টিটিউশন আছে, বাংলাদেশে আর কোন শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে এত একটা উন্নত এনভায়রনমেন্ট আছে? মানে বিশ্বের অনেক জায়গাতে তুমি এনভায়রনমেন্ট কিন্তু পাবা না। সো ইউ আর লাকি যে যারা তোমরা ঢাকাতে, তোমার উচিত ভালো লাইব্রেরিতে যাওয়া। আমি যখন প্যান্ডেমিক ছিল না, শাহবাগের কাছে একটা বইয়ের দোকান আছে না, জি পাঠক স্যার। সমাবেশ, জি আমি স্যার। নিয়মিত যাই। কিন্তু ওখানে কফি খাই, ওখানে স্টুডেন্টরা কিন্তু সেলসম্যান, ওদের সাথে গল্প করি যে একজন তরুণের জীবন কেমন যাচ্ছে। ওরা দেখি যে আমার, ওরাও পছন্দ করে, আই এনজয় দেম। এবং মাঝে মাঝে দেখি ওরা আমার জন্য বই সিলেক্ট করে রেখে দেয়, বলে স্যার এই বইটা আমি পড়ছি, আপনি বইটা পড়ে দেখি। তো তোমাদের সুক্রিয়া করা উচিত। এবং মনে রেখো, টাকার অভাব জীবনে আসবে, কিন্তু এটা সবচেয়ে বড় ব্যারিয়ার নয়। আই টেল ইউ, আমাদের সময় ব্যারিয়ার ছিল, কিন্তু তোমার হাতের কাছেই এমন অনেক মাধ্যম আছে যেটি দিয়ে তুমি টাকার সমস্যাটা ওভারকাম করে যেতে পারো। আমি বলবো যে ঢাকায় যারা তোমরা পড়তেছো, ইউ শুড ইউটিলাইজ দি রিসোর্সেস টু দ্য ফুলেস্ট পসিবল ওয়ে, মানে যতটা সম্ভব। এবং এটা যে একদিন যে তুমি মিস করবে না, পরবর্তী জীবনে দেখো যে হাই রে, এটা কেন মিস করলাম। আর থ্যাংক ইউ স্যার। আর একটা বাক্য এই জায়গা বলবো, এমন কোনো কাজ করা উচিত না যে কাজের জন্য তুমি পরবর্তীতে আফসোস করবা। হ্যাঁ, হ্যাঁ, বলো তুমি। তো নেক্সট ইতে যাও। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার ওয়েলকাম। আমি একটা প্রশ্ন দিতে চাচ্ছিলাম। স্যার প্রশ্নটা হয়তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হুম। একজন রায়হান সুবহান ইমন নামে একজন প্রশ্ন করেছেন, তার সাহিত্য পাঠের ক্ষেত্রে আপনি কোন ধরনের বিষয়গুলোকে প্রাধান্য দিতেন? এর পিছনের কারণগুলা জানানোর অনুরোধ রইল। এর সাথে আমি একটু যোগ করব, সেটা হচ্ছে স্যার আপনি কোন ধরনের বইগুলোকে আমাদের জন্য সাজেস্ট করবেন? স্যার প্রশ্নকর্তা সাহিত্য পাঠের ক্ষেত্রে প্রশ্ন করেছেন, সাথে আমি একটু যোগ করতেছি, সেটা হচ্ছে কোন ধরনের বইগুলা আমাদের জন্য আপনি সাজেস্ট করবেন? এই প্রশ্নটা আমি দুটো প্রশ্নের সাথে। খুবই এপ্রিসিয়েট করলাম। আমি এই জাতীয় একটা প্রশ্ন চাচ্ছিলাম। যেমন আমি তোমার যে বললাম, ওই আমি শুরু করেছি নজরুলকে দিয়ে। নজরুলকে দিয়ে আমরা যখন ক্লাস 7-এ পড়ি, সরকার থেকে অনুদান দিল 5,000 টাকার, প্রত্যেকটা প্রাইভেট স্কুলে 5,000 টাকা করে বই দেওয়ার জন্য।
এবং এটা প্রকাশের বিষয় নয়, আমি বোধহয় খুবই সংক্ষিপ্ত সময়ে সব বই পড়ে ফেলেছিলাম। আমাকে যদি তুমি বাংলা সাহিত্যে আমি বলবো শুরু করা উচিত নজরুল, রবীন্দ্রনাথ ইত্যাদি দিয়ে। এরপরে তোমাকে নিজেরাই বলে দেবে তোমার কোন বিষয়গুলো পড়া দরকার। আর আত্মজীবনীর ক্ষেত্রে এখনই যদি বলো, আমি কিছু আত্মজীবনী তোমাদেরকে পড়তে বলবো। একটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা, প্রত্যেকেরই এটা পাঠ্য হওয়া উচিত। তারপরে বিল, হ্যাঁ, লং ওয়াক টু ফ্রিডম, এটা নাকি স্যার? বইটার শিরোনামটা আমরা এক্স্যাক্টলি আমি এটা আমার আর একটা অসুবিধা, আমার লেখকের নাম মনে থাকা অনেক সময় বলতে পারি না। তারপরে ইংরেজি সাহিত্যে দুজনকে তোমাদের পড়া উচিত, বাকিটা শেক্সপিয়ার। এখন শেক্সপিয়ারের অনেক ভালো ভালো অনুবাদ পাওয়া যায় কিন্তু। আর একটা বই পড়তে বলবো, খুবই ভালো লাগবে। এগুলা দিয়ে শুরু করলে তোমার পাঠের প্রতি আগ্রহ জন্মাবে। সৈয়দ শামসুল হক যখন মারা গেল, রামানন্দ মজুমদার একটা পত্রিকা প্রকাশ করে, থিয়েটার, তাই না? দেখেছো নাকি কেউ থিয়েটার পত্রিকাটা? জি স্যার, জি স্যার। আমি কিন্তু যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম, আমি এই দুইটা গ্রাহক ছিলাম। কিন্তু আমি স্ট্যান্ড করি নাই, ঠিক আছে, কিন্তু পাঠের ক্ষেত্রে আমার সাথে চ্যালেঞ্জ করতে পারবে, আমি খুব বুকে ভর দিয়ে বলি এটা। আমার চাকরি জীবনে আমি কোনো পরীক্ষা কিন্তু দ্বিতীয়বার দেইনি। আমি এই দুটো পত্রিকারই গ্রাহক ছিলাম, কিন্তু থিয়েটার এবং তির্যকের। ওই সংখ্যাটার দাম হচ্ছে তোমার 70 টাকা। ওই বইটা সবার পড়া উচিত, সামান্য একটা বই। তারপর ফারুক চৌধুরীর একটা বই আছে, এই জীবনের বালকা বেলায়, আত্মজীবনী গুলা পড়ে দেখা উচিত। তখন ওই আত্মজীবনী গুলার থেকে তুমি কিছু রেফারেন্স পাবা। তুমি যখন একটা বই পড়বা, ওখানে দেখবা যে স্টার মার্কস দিয়ে কিছু রেফারেন্স থাকে না, ওই রেফারেন্স গুলোই তোমার জন্য একটা চালিকা শক্তি হিসেবে কাজ করবে কোন বইটা তুমি পড়বা। আর অর্থনীতির উপর যদি তুমি সহজ একটা পাঠ নিতে চাও, আকবর আলী খানের, ডক্টর আকবর আলী খান, ওনার দুটা বই আছে, একটা হচ্ছে পরার্থপরতার অর্থনীতি, আর একটা বইটা একটা নাম এক্স্যাক্টলি মনে পড়তেছেন। দুটো বই অবশ্যই আমার সংগ্রহে আছে, এই দুইটা বই পড়া উচিত। আর যদি রাষ্ট্রনায়কদের কথা বলতে চাও, একটু কঠিন হয়ে যাবে, তথাপি পড়তে পারলে ভালো। আব্রাহাম লিঙ্কনের সারা জীবনের সিটির একটা সংকলন আছে, আমি বইটা সংগ্রহ করেছিলাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে, না সরি, হার্ভার্ড থেকে। মানে অসাধারণ একটা রাষ্ট্রনায়কের, যে তুমি বললা নিয়মানুবর্তিতা, উনি প্রত্যেকটা চিঠির যখন রাজনীতি শুরু করেছেন জবাব দেওয়ার চেষ্টা করেছেন। আমি বলবো আত্মজীবনী গুলো পড়লে ভালো লাগবে। আর কঠিন বই হঠাৎ করে পড়া উচিত না, তাহলে তোমার আর বই পড়তে ইচ্ছা করবে। আর বই পড়ার সময় ডিকশনারি বেশি কনসাল্ট করা উচিত না। একসময় ডিকশনারি দেখবা যে তোমার আয়ত্তের মধ্যে চলে আসতেছে, বাট এই যে প্রত্যেকটা শব্দের অর্থ জানা ইত্যাদি ইত্যাদি, তুমি ভাবটা বুঝলেই হলো। আর জ্ঞানের কিন্তু বিভিন্ন শাখা আছে, তাই না? এই যে ধরো তোমরা তো এখন সবাই অ্যাডাল্ট, তুমি কি চাইলেই তোমার ছেলেকে তুমি অথবা তোমার বাবাকে, তোমাকে পারতেছে পর্ণ ছবি যদি তোমার দেখার অভ্যেস থাকে, পর্ণ ছবির থেকে তোমার বাবা মা তোমাকে নিবৃত রাখতে পারতেছে? পারতেছেন। ইউ হ্যাভ দি ফ্রিডম। তোমার বাবা মা তোমার জন্য ওটাই করতে পারে, তোমার এমন একটা মানসিকতা তৈরি করা যে তুমি পর্ণ ছবি দেখবে না। তুমি দেখো, কিন্তু ওটার খারাপ দিকটা তোমার জীবনে এটা কত কন্ট্রিবিউট করে একটা জিনিস পড়ার পরে তোমাকে এটার মূল্যায়ন করতে হবে। যেমন আমি আমার ছেলে মেয়েদেরকে কখনোই ওর দরজা বন্ধ করে কি পড়তেছে আমি এটা খুঁজতে যাইনি, আই নেভার। কিন্তু ওরা আমার পরামর্শ ছাড়া কোনো কিছু করেও না। কিন্তু আমি ওদের জীবনে, আমি যে তোমাকে যেটা বললাম, আই ওয়াজ নট এ রুলার টু মাই চিলড্রেন, রাদার আই ট্রাইড মাই বেস্ট টু বি এ ফ্রেন্ড। আমি কি পাঠের ক্ষেত্রে আরো স্পেসিফিক করতে পারি? আমি ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে দুজনের কথা বলেছি। ক্রিস্টোফার মার্লোর একটা নাটক আছে, শেক্সপিয়ার দিয়ে শুরু করতে বলেছি। তারপরে আমাদের সময় আমরা পড়তাম সাদাত হোসেন মান্টু, ইন্ডিয়ান, এরকম বেশ কিছু সহজ পাঠ দিয়ে শুরু করা উচিত।
রবীন্দ্রনাথের বইও যদি পড়ো সহজ পাঠ দিয়ে শুরু করা উচিত। সত্যজিৎ রায়ের বাবার লেখা, দাদার লেখা অনেকগুলো ভালো বই আছে, কিন্তু ওগুলা দিয়ে শুরু করা উচিত, কঠিন বই দিয়ে না। আচ্ছা, স্যার বিজ্ঞানের বই যদি আপনি কোনো কিছু বিজ্ঞান যেমন ধরেন স্যার সায়েন্স ফিকশন এরকম কোনো বই যদি আপনি সাজেস্ট করেন। আমি বিজ্ঞান বুঝি না, বিজ্ঞানের ছাত্র। আমি সাংঘাতিক, এই যে দেখো আমার অভিভাবকরা যেটা ভুল করেছে, গায়ের জোরে আমারে ডাক্তার বানাবে, আর আমার রক্তের মধ্যে নাই আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, এটা আমার রক্তের মধ্যে নাই। এবং আমার বাবা মা যদি আমাকে সায়েন্স না পড়াতো, আমার অভিভাবকরা যদি আমাকে সায়েন্স পড়তে বাধ্য না করতো, আমি আরো জীবনে আরো অনেক, আমার নিজের দ্বারা আমি আরো অনেক ভালো করতে পারতাম। স্পয়েল, আমার কেমিস্ট্রি কিচ্ছু খেয়াল নাই, জানো তুমি, ফিজিক্সের কিচ্ছু খেয়াল নাই, বায়োলজির কিচ্ছু খেয়াল নাই, অথচ আমি এক গাদা নম্বর পেয়েছি। অঙ্কে আমি প্রচুর নম্বর পেয়েছি, কোনো কাজে আসতেছে না। ইস, আমি যদি তখন ক্লাসিক্স গুলা পড়তাম, আমার কত কাজে আসতো। অর্থাৎ আমি যেটা চাই মানসিকভাবে, আমার যে প্রস্তুতিটা আছে, প্রত্যেকটা অভিভাবকের উচিত এটাকে নার্সার করা। আর একটা গল্প তাহলে বলেই রাখি, হার্ভার্ডের এডমিশন সিস্টেম কি তোমরা কেউ অ্যানালাইসিস করে দেখেছো নাকি? স্যার একটু লিস্ট বস্ট। হার্ভার্ডে তুমি এ লেভেল ও লেভেলে কি মার্কস পেয়েছো খুব বেশি বদার করে না, তোমাকে এক পৃষ্ঠার একটা রচনা লিখতে বলবে, বুঝতে পারছো? ওই রচনার মধ্যেই তোমার ক্রিয়েটিভিটি কি আছে তারা জাজ করে। এবং আমি বলবো ওই ওয়েবসাইটে গিয়ে এই তাদের এডমিশন সিস্টেমের এই ধরনের মডেল কিছু প্রশ্ন রচনা তোমরা দেখে নিতে পারো, যারা বিদেশগামী ছাত্রছাত্রী, যাদের ইন্টেনশন আছে। এই হার্ভার্ডের এই জিনিসটা দেখে নিতে পারে। আর প্রস্তুতি ছাড়া যদি তোমাদের মধ্যে কেউ প্ল্যান করে থাকে ভবিষ্যতে বিদেশে গিয়ে না দামি নামি দামি বিশ্ববিদ্যালয়ে, আমি এক্ষেত্রে কিন্তু ফ্রি কাউন্সেলিং দিতে রাজি আছি। প্রস্তুতি ছাড়া যাওয়া মোটেও ঠিক হবে না, মোটেও ঠিক হবে না একেবারে। কারণ এখন বিদেশির জীবন বেশ কঠিন, প্রস্তুতি ছাড়া যাওয়া মোটেও ঠিক হবে না। তারপরে পরের প্রশ্নে আসো। স্যার আপনি এই প্রশ্ন একটু শুনতে চাচ্ছি স্যার। হ্যাঁ, আমার একটু ও প্রশ্ন ছিল। বিজ্ঞানের বিষয়ে তুমি যেটা বললা, জি স্যার। আমাদের সময়, এখন আমি দেখি টেলিভিশনে ওই জাতীয় সিনেমার দেখায় না, সিরিজ দেখায় না। অসাধারণ কিছু সিরিজ আমাদের সময় দেখাতো, যেমন বিজ্ঞান ভিত্তিক ছিল তোমার স্টার ট্রেক। আমি একটা সিরিজের কথা বললাম, আমি ওই যে বললাম বিজ্ঞান ভিত্তিক বই পড়তাম না। স্টার ট্রেক দেখতে দেখতে ও প্রত্যেকদিন আমরা বাংলা খবরের পর 8টার বাংলা খবরের পরে এই সিরিজ গুলো চলতো। অসাধারণ সব সিরিজ, তোমার পারসুয়েডর, বাইনিক ওয়ামেন ইত্যাদি ইত্যাদি, অনেক অনেক অনেকগুলো ছবি। আর আমি এখনো এখন অবশ্য দেখি না চোখের কারণে রাত জেগে আমি টেলিভিশন দেখলে একটু আমার ঘুমের অসুবিধা হয়। আমি যখন 50 বছর বয়স পর্যন্ত আমি বিশুদ্ধবারের রাতটা খুব এনজয় করতাম। সব ক্লাসিক মুভি, 2-3টা ক্লাসিক মুভি নিয়ে আসতাম, অথবা টেলিভিশন থেকে তোমার খুঁজে খুঁজে বের করতাম যে ক্লাসিক মুভিগুলা, ফ্লোরে বসে তোমার এই ছবিগুলা দেখতে। এবং আমি এখনো মনে করি আমার শ্রেষ্ঠ অভ্যাসের একটা। এবং আমি লিস্ট বস, আমি কখনো ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট করতে চাইনি, কিন্তু রিডার্স ডাইজেস্ট, নিউজ উইক, আমি তোমাকে সত্যি বলছি, আমি উপদেশ দিচ্ছি না, বিলিভ মি, আমি ইন্টারমিডিয়েটের ছাত্র থাকা অবস্থায়ও আমার শিক্ষকদের কারণে, এই যে নাট্যকার মমতা উদ্দিন স্যার মারা গেল, ওনাদের কাছ থেকে শুনতে শুনতে আমি লাইব্রেরিতে পড়তে গেছি হয়তো আমার বই, আমি পড়া শুরু করছি ইউজিন ওনিলের নাটক। আমার ইউজিন ওনিলের নাটক পড়ে কিন্তু আমি ভুল করি নাই। আমি যদি ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট করতাম, বলতো এটা আমার জীবনে এখন কি কাজে আসতো? এই যে আমি ডিওএসএস এর প্লটটা পেয়েছি, আমি তখন সংস্থা মন্ত্রণালয়ে কাজ করি। আমার ক্যান্টনমেন্টে আর 3 বছর চাকরি করতে হবে প্লট পাওয়ার যোগ্যতা লাভের জন্য। আমার সামনে তখন একটা স্কলারশিপ আছে এমএস করা। অনেকেই তোমরা হয়তো নাম শুনে থাকবে, মুহিত চৌধুরীর নাম শুনেছো কিনা জানি না, একসময় খুবই জাদ্রেল সেক্রেটারি ছিল। বিশেষ করে এই ভূমি ব্যবস্থাপনার উপরে তার অনেক অবদান আছে। আমাদের চট্টগ্রামের ডিভিশনাল কমিশনারও ছিল।
তো স্যার হঠাৎ করে আমার রুমে গেছে। তা আমি বললাম, স্যার আমি একটা বিপদের মধ্যে আছি। বলে যে, কি বিপদ তোমার? আমি বলছি, স্যার এই ধরনের দুইটা অপশন নিয়ে আমি খুব ইয়ের মধ্যে আছি, ডাইলেমার মধ্যে আছি, কি করবো না করবো। তখন স্যার বললো যে, তুমি মাস্টারি করবা না সিভিল সার্ভিসে চাকরি করবা? আমি স্যার আমার তো মাস্টারি করার প্রশ্নই আসে না স্যার। বললো, মাস্টারি না করলে তোমার এমএসসি পিএইচডির দিকে নজর দেওয়া উচিত না, তোমার প্লট পাওয়ার জন্য নজর দেওয়া উচিত তোমার। কারণ তুমি যদি সৎ থাকতে চাও তাহলে ওই প্লটটা তোমার জীবনে অনেক কাজে আসবে। আমি এক্স্যাক্টলি দেখতেছি যে তাই। বলো, আমি এখন পিএইচডি যদি করতাম আমার কি কাজ হতো? তোমার সিদ্ধান্ত নিতে হবে তোমাকে বাস্তবভাবে। যেমন আমার ছেলে মেয়েদেরকে আমি কখনো পিএইচডি করো, এমএস করো ইত্যাদি বিষয়ে আমি কখনোই এনকারেজ করি না। আমি তাদেরকে সবসময় বলি, পারচেজ দি কমোডিটি হুইচ ইজ সেলেবল। আমি কি এই কথাটা বোঝাতে পেরেছি তোমাকে? তুমি এমন জিনিস অর্জন করবা যেটার একটা সেলেবল ভ্যালু থাকবে, বিসাইড দি সেরিটি মানবতা থাকবে, তার পাশাপাশি তুমি এমন জিনিস অর্জন করবা যেটা তোমার জীবনে কাজে আসবে। থ্যাংক ইউ স্যার। স্যার, এই জায়গায় আমরা একটা প্রশ্ন, আপনার যে একটা ভালো অভ্যাসের কথা বললেন, আহ, এই মুভি দেখা বৃহস্পতিবার দিন, এরকম আমরা আরো কয়েকটা ভালো অভ্যাসের স্পেসিফিক যদি বলেন, আমাদের স্টুডেন্টের জন্য যে অভ্যাসগুলা চর্চা করা দরকার। তোমাকে আরেকটা ঘটনার কথা বলি, তোমরা কি সেলিমুল্লাহ খানের প্রোগ্রাম দেখো নাকি? স্যার রেগুলার দেখি না, নাম তবে শুনতো সেলিমুল্লাহ খানের? দেখা। শোনো, আমার সাথে আমি যখন চট্টগ্রাম কলেজে পড়ি মেট্রিকের পরে, আমার হোস্টেলে 9 জন স্ট্যান্ড করা ছাত্র ছিল। ওইবার কুমিল্লা বোর্ড থেকে টোটাল স্ট্যান্ড করেছে 26 জন, 9 জন আমার সাথে ছিল। ফার্স্ট স্ট্যান্ড করেছিল ওইবার কুমিল্লা লাকসামের সামাদ একাডেমি থেকে ইনুস শাহী নাম, পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে। তো সেলিমুল্লাহ খান আমাদের 1 বছরের জুনিয়র। ওই যে যে ফার্স্ট স্ট্যান্ড করেছে, আমাকে যদি তুমি বলো, আমি বলবো যে সে শুধুমাত্র একজন শিক্ষক হওয়ার জন্যই জন্মেছে। আর সেলিমুল্লাহ খান আমার জীবনে যদি তুমি মেধাবী বলো, আমি দেখো হারবার্ডের টিচারের সাথে আমি ট্রেনিং করেছি, কিন্তু রিচার্ড ফ্রিম্যান, হ্যাঁ, ওনার সাথে আমি ওয়ার্ল্ড ব্যাংকে ট্রেনিং করেছি। এবং মেধাবী শিক্ষকদের আমার কাছে বিভিন্ন একটা সংজ্ঞা আছে। আমি প্রফেসরকে বলি যে হি ইজ দ্য প্রফেসর হু ক্যান প্রফেস। তুমিও দেখো তোমার জীবনে যদি তুমি এখন একটু চুপ বুঝে যদি চিন্তা করো, তুমি কি সব শিক্ষককে সমানভাবে সম্মান করতে পারো? না স্যার। পারো না। তোমার জীবনে যিনি অবদান রেখেছে, তুমি দেখবা যে তুমি চোখ যখন বদবা, তুমি একসময় দেখবা যে তোমার চোখ ভিজে যাচ্ছে, হয়তো কোনো কোনো শিক্ষকের আকর্ষণে। আমার জীবনে তো এরকম অসংখ্য শিক্ষক আছে তোমার। আমি মেট্রিক পরে এই যে তোমার বললাম ইন্টারমিডিয়েট পরীক্ষা ড্রপ করে ফেললাম, আমাদের প্রফেসর জয়না বেগম ছিলেন, উনি জুলজির চেয়ারম্যান ছিলেন। এই যে শিক্ষকের স্নেহের কথা বলি তোমার, আমি তখনও একটু বেপরোয়া স্বভাবের ছিলাম তো বটেই। আমি কমন রুমের সামনে আড্ডা দিচ্ছিলাম। চট্টগ্রামের পরিবেশ যদি তোমাদের জানা আছে, কমন রুম লাইব্রেরি হচ্ছে দোতলায়, নিচে কমন রুম, পাশে ক্যান্টিন। ফট করে শুনে আমার হাত ধরে ফেলেছে, আমি দেখতে পাইনি। বলছে, তুমি প্র্যাকটিক্যাল ক্লাসে যাচ্ছ না কেন? উনি আমাকে নিয়ে গেলেন প্র্যাকটিক্যাল ক্লাসে এবং বলল, প্রত্যেকদিন তোমাকে আমার কাছে হাজিরা দিতে হবে। আমি তো ডেমনস্ট্রেটর লেকচারারদের কথা শুনি না। তো জয়নাব বেগম আমাকে শুধু শিক্ষক নয়, মায়ের স্নেহ দিয়ে আমাকে মানুষ করাতে। এবং পরবর্তীকালে আমি যখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে উনি শিক্ষা ক্যাডার থেকে যুগ্ম সচিব হয়েছিলেন। তো শিক্ষকরা তোমাকে নিজের থেকে দেবে এটা ভাবার কোনো কারণ নেই, তোমাকে অর্জন করে নিতে হবে। যেমন সক্রেটিস সম্পর্কে একটা কথা বলা হয়, সক্রেটিসের চারণভূমিতে আমি 2 দিন খুব আদ্যপান্ত দেখার চেষ্টা করেছি। আমার সরকারি চাকরি জীবনে লাস্ট ভিজিট ছিল গ্রিস। আগুরা বলে একটা জায়গা আছে, যেখানে একেবারেই সক্রেটিসদের এই চারণভূমি। সক্রেটিস নাকি কোনো প্রশ্নের উত্তর দিত না তোমার, উনি তোমাকে প্রশ্ন করতেই থাকত।
এবং করতে করতে তোমার মুখ দিয়ে এই প্রশ্নের উত্তরটা বের করে নিত। সো ইটস ইউ, তোমার শিক্ষকের দৃষ্টি তুমি কিভাবে আকর্ষণ করবে, এই কোয়ালিটি কিন্তু তোমাকে অর্জন করতে হবে। বাকিটা শিক্ষক পিতার মতো তোমাকে দেবে। আমাদের দেশে না ভিন্ন রকম। তুমি ইউরোপ আমেরিকাতে যদি দেখো, দি লাইফ অফ এ প্রফেসর, একজন প্রফেসর চাইলে একজন ছাত্রকে যে কি উপরে নিতে পারে অচিন্তনীয়। একজন প্রফেসরের রিকমেন্ডেশন, আমার মেয়ের ক্ষেত্রে আমি দেখেছি, সে পাগলের মতো হয়ে গেছিল, কিন্তু একজন নামকরা প্রফেসর সে পাচ্ছে না, তোমার ইন্টার্নশিপ পাচ্ছে না। ওখানে ইন্টার্নশিপ না হলে তুমি উপরে উঠতে পারবে না। ওই পড়ার মধ্যে তোমাকে 1-2টি ইন্টার্নশিপ করতে হবে। আমরা ব্যবহারিক জ্ঞান, ওই ইউরোপেও একই, আমেরিকাতেও একই জিনিস। তো ও কি করেছে, বিশ্ববিদ্যালয়তে তো ওই ভিজিটিং প্রফেসর লেকচার দিয়েছে, তারপর এয়ারপোর্টে ওনাকে সিও করতে গেছে। তখন বলেছে তুমি এখানে কেন এসছো ম্যাডাম? ও তখন বলতেছে খুশি করা, আমার মেয়ে চাচ্ছে ওই প্রফেসরকে ইমপ্রেস করতে। এটা কিন্তু তোমরা যদি বলো অয়েলিং, অয়েলিং না, কিন্তু আল্লাহও খুশি হয় যদি তুমি তার প্রশংসা করো, হয় না? হয় স্যার। ওই প্রফেসর আমার মেয়েকে জিজ্ঞাসা করে তুমি কেন এয়ারপোর্টে এসছো, বলে যে আমার আপনাকে খুব ভালো লাগছে, তো ভাবলাম যে শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সাথে একটু সময় কাটাই এই জন্য এসছি। আমার মেয়েকে উনি কাছে ডাকছেন, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করছে। তখন প্রসঙ্গক্রমে আমার মেয়েও বলছে যে আমি ইন্টার্নশিপ পাচ্ছি না। তো বলে যে তোমার মেল আমাকে এড্রেস দাও। তো আমার মেয়ের ঠিকানা নিল। দেন she referred my daughter to 2 organizations. এবং আমার মেয়ের প্রথম ইন্টার্নশিপটা বিলিভ মি এত ভালো ছিল, তুমি চিন্তা করতে পারবে না সব দিক থেকে। তো এই যে প্রফেসরদের কাছ থেকে নেওয়া এই গুণটা তোমাকে কিন্তু অর্জন করতে হবে। বিদ্যা দানের বিষয় না, বিদ্যা অর্জনের বিষয়। বিদ্যা অর্জনের বিষয়। আর একটা কথা প্রায় সময় বলি, আমার সময় তো অবশ্যই ছিল, এখনো নিশ্চয়ই তোমাদের অনেক মা বোধ হয়, এটা আমি আমার প্রত্যেক বক্তৃতায় বলি, এবং আমি ধর্মের মতো এই বিষয়টাতে বিশ্বাস করি, একেবারে রিলিজিয়াসলি আমি বিশ্বাস করি। মায়ের কথা শোনা, ইট হ্যাজ গট নো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন, কিন্তু আমি নিশ্চিত করে বলি তোমার সুবিধা অসুবিধার কথা তোমার মা জানবেই। এবং আমার জীবন আমি দেখছি যারা মায়ের কথা শুনেছে খুব কম সন্তান ব্যর্থ হয়েছে। সো তোমার মা জানে না, পড়তে জানে না। আমার দাদি তো উম্মি ছিল, আমার দাদি তো বাংলা পড়তে জানতো। আমার দাদি কোরআন শরীফ পাঠ করতে শিখেছেন বিয়ের পরে, অত্যন্ত ছোট বয়সে আমার দাদির বিয়ে হয়। আমার দাদি দীর্ঘদিন কিন্তু আমার সাথে ছিল। আমাকে যদি তুমি বলো আমার দাদির অবদান আমার জীবনে অসাধারণ। আমার কোনোদিন, উনি আর কি বলবে, পড়ো পড়ো এই কথাটাই তো বলতো। আমার এখনো আর একটা স্মৃতি খেয়াল আছে, বাট ডোন্ট ফলো মি। আমার সময় আর তোমার সময়ের মধ্যে পার্থক্য আছে প্লিজ। যেমন আমার এখনো একটা খেয়াল আছে, আমাদের সময় আড়াই চৌধুরীর কথা কি তোমরা শুনেছো? রফিকুল ইসলাম চৌধুরী আমার জীবনের শ্রেষ্ঠ প্রফেসরদের একজন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। উনি ক্লাসে কন্টিনিউয়াস সিগারেট খেতেন, মানে উনি ওই ম্যাচ ব্যবহার করতো না, লাইটার ব্যবহার করতো, একটা থেকে আরেকটা সিগারেট জ্বালাতো। এটা কি চিন্তা করা যায়? হ্যাঁ, উনি পরিবেশের প্রতি ক্ষতি করতেছে না? উনি যদি তুমি ইন ট্রুয়ের সেন্স বলো, কাজটা কি ইথিক্যাল? না স্যার। হ্যাঁ, কখনোই ইথিক্যাল বলা যাবে না। তো আমি সাহস করে একদিন প্রশ্ন করে বসলাম। আমি বলছি স্যার আপনি যে এই কাজটা করেন আমরা তো আপনাকে জমের মতো ভয় পাই। হ্যাঁ, তো বলে যে তোমার প্রশ্নটা আমি ডাইরেক্টলি দিতে পারতেছি না। আমি যখন আমেরিকাতে পিএইচডি করি, ওনার সাথে কিন্তু এই হেনরি কিসিঞ্জার, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, তারও একটা সখ্যতা ছিল। হেনরি কিসিঞ্জার যখন বাংলাদেশে আসেন তখন কিন্তু আড়াই চৌধুরীকে ডেকেছিলেন, জাস্ট বন্ধুর সাথে বন্ধুর দেখা করে, নাথিং স্টেট রিলেশন। তো এক প্রফেসর ক্লাসের মধ্যে হি ইউজ টু ড্রিঙ্ক, ওয়াইন টোয়াইন খেতেন, তো অসাধারণ পড়াতেন। তো একদিন আমার মতোই একজন বোকা ছাত্র জিজ্ঞাসা করে বসছে,
স্যার হোয়াই ইউ ডু ইট ইন দ্য ক্লাসরুম? ও যে ডোন্ট ফলো মি, হোয়াট আই সে ইউ শুড ফলো দ্যাট। এন্ড আমি তোমাকে বারবার একটা কথা বলেছি, তোমার জীবনে কিন্তু কোনটা গ্রহণ করবা কোনটা বর্জন করবা এই বুদ্ধি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের থাকতে হবে। কিন্তু তুমি কি, আমি যদি আড়াই চৌধুরীর ওই সিগারেট খাওয়ার কারণে আড়াই চৌধুরীর সান্নিধ্য ছেড়ে দিতাম, আমি জ্ঞানের অনেক ভান্ডার থেকে বঞ্চিত হতাম। তুমি এবং ভাইস চ্যান্সেলর হওয়ার পরেও স্যারের সাথে আমার দেখা হতো। আমি বেশ মিস করি আমার এই সমস্ত প্রতিদ্বন্দ্বী শিক্ষকদের। নেক্সট বলো। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের একজন প্রশ্ন করেছেন, প্রশ্নটা স্যার আমাদের এখানে হয়েছিল, স্যার শিক্ষা কি জীবিকার জন্য হওয়া উচিত নাকি জীবনের জন্য? একেবারে কাঠখোট্টা উত্তর, জীবিকার বাইরে জীবন থাকতে পারে না। আবারও প্র্যাকটিক্যালে আসি। আমার ছেলে একজন প্রাইভেট টিউটর ছিল, যিনি বুয়েট থেকে পাশ করেছেন। উনি সাইকেল চালিয়ে আমার গুলশানের বাসায় আসতো। আমার খুব খারাপ লাগতো, কিন্তু আমার সৌজন্যতা বোধ কখনোই ক্রস করে আমি জিজ্ঞাসা করতে পারতেছিলাম যে বুয়েট থেকে পাশ করেছেন, আপনার আমলে তো চাকরি বাকরির এত অভাবও ছিল না। একদিন জিজ্ঞেস করেই বসলাম, উনি খুব বিব্রত হয়ে গেল। বলে, স্যার আমি এটা জীবনে খুব বেশি চিন্তা করিনি, বাট আনফর্চুনেটলি এট দ্যাট টাইম ই ক্রস 30। এগেইন আমি যখন ইউএনও ছিলাম, আমার ছেলে তোমার এখানে ভ্রুতে কেটে গেল দরজার মধ্যে লেখে। তা আমি ডাক্তারের কাছে গেলাম, এই আমার গাড়ি নিয়ে গেলাম। তো ডাক্তার সেলাই করে দিল, একজন তরুণ ডাক্তার। তা আমি ওখানে কিছুক্ষণ গল্প টল্প করতেছি ডাক্তারদের সাথে। ফিরে আসার সময় রাস্তায় দেখি ওই ছেলেও আসতেছে, একেবারে তরুণ ডাক্তার, 1 বছর হয়েছে আর কি, ধরো এমবিবিএস পাস করছে। তা আমি বলি যে দাঁড়ান আপনি। ওকে আমি বললাম যে আমার গাড়িতে উঠেন আপনি। তো গাড়িতে উঠলো সে ভয়ে ভয়ে। আমি বাসায় নিয়ে গেলাম। বাসায় নিয়ে বললাম যে চলেন দুপুরে আমার সাথে খাওয়া দাওয়া করে। তা আমি বলি যে আপনি কি করবেন? বলে, স্যার এই যে সন্ধ্যার সময় রুগী দেখবো স্যার, 20 টাকা করে পাই প্র্যাকটিস, ডেলি 4-5টা হলে স্যার অনেক টাকা হয়ে যায় আমাদের। সে আমলে 3000 টাকা কিন্তু কম টাকা না। তা আমি বলছি আপনার কি স্বপ্ন নয় আপনি এফসিপিএস করবেন অথবা পোস্ট গ্রাজুয়েশন করবেন? চুপ। আমি বলি যে আপনারে আমি কালকেই, মনে রাখবেন, খুব রিমোটে পাঠাই দেবো। ইউ হ্যাভ গট 2 ডিসিশন। একটা হচ্ছে আপনি জামাই আদর পাবেন, যত ছুটি দরকার আপনি ছুটি পাবেন। আর আপনি যদি চান্স না পান, আপনারে আমি সাল্লাতে পোস্টিং করাবো। দেন চয়েস ইজ ইয়োর্স। এই ছেলে কিন্তু, নাম বলবো না, এই ছেলে কিন্তু এখন বড় ডাক্তার। সুতরাং জীবিকা তোমার যদি নিশ্চিত না হয়, তোমার জীবন গড়ে তোলা মুশকিল। তুমি যতই, আমরা যতই থিওরিটিক্যালি বলি না কেন, দ্যাট মাস্ট বি প্রেস্টিজিয়াস। আমি সচিব না হলে তোমরা আমাকে ডাকতে পাবে? সমাজে আমার চেয়ে অনেক মেধাবী লোক আছে না? থ্যাংক ইউ স্যার। স্যার আমরা একটা ব্যতিক্রমী প্রশ্ন নিব। প্লিজ। দীপশিকার বর্তমান সভাপতি আব্দুল মজিদ একটা প্রশ্ন করেছেন, আমি প্রশ্নটা পরে ছুড়ানোর চেষ্টা করতেছি স্যার। ঈদ মোবারক স্যার, ধন্যবাদ, আপনি দীপশিকার প্রতিষ্ঠা কাল থেকে সময় দিয়ে আসছেন, আশা করি সামনের দিনগুলোতেও পাশে থাকবেন। প্রশ্নটা হলো স্যার, তাবলেশ্বরের দিকে সিন্ধা কি সমুদ্র বন্দর হবে, তা কতটুকু কুতুব দেওয়ার জন্য ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? প্রশ্নটা হচ্ছে এটা। ভেরি ক্লিয়ার। এটা এই প্রশ্নের জবাবটা দিয়ে দিই। এটা বোধহয় আমাদের মধ্যে অনেকের দুঃখবোধ আছে। তো পায়রা বন্দর যখন হয়, আমি তখন সচিব। তো আমার ভাই এমপি সাহেব, জয়ী সাহেব আমার রুমে গেলেন, আমার সাথে ঝগড়াঝাটি শুরু করে দিলেন যে এটা হওয়ার কথা কক্সবাজারে, তোমার কক্সবাজারে না হয়ে বন্দরটা পায়রাতে চলে যাচ্ছে, তোমরা কিছুই করতে পারতেছো না। তখন আমার কমিটিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সদস্য ছিল, সে বর্তমানে নেদারল্যান্ডের অ্যাম্বাসেডর, আগে শ্রীলঙ্কাতে ছিল, শ্রীলঙ্কা থেকে রিসেন্টলি ট্রান্সফার হয়ে নেদারল্যান্ডসে গেছে। তা আমি তখন ওই বিদেশিদের সাথে কথাবার্তা চলতেছে প্ল্যানিং স্টেজ। তখন আমি তাকে ডেকে বললাম যে হোয়াই ইট ইজ হিয়ার, ড্রিফট
শব্দটা কি বুঝো? গভীরতা। জি স্যার। আমাদের কক্সবাজারের গভীরতাটা হচ্ছে তোমার স্লোপ হয়ে গেছে। হঠাৎ করে তুমি বড় ড্রিফটের জাহাজ কিন্তু কাছে আনতে পারবা না। সুতরাং কক্সবাজার থেকে এটাকে পায়রাতে নিয়ে গেছে, কথাটা ঠিক না। আর চাইনিজ কোনো প্ল্যান আমার জানা মতে নাই। কারণ ওই যে বে অফ বেঙ্গলকে ঘিরে জাপানের বড় যে পরিকল্পনা আছে, ওই পরিকল্পনার আন্ডারে এই ধলঘাটে যেটি হচ্ছে, মহেশখালীতে যে প্রজেক্টগুলো হচ্ছে, এটি যদি বাস্তবায়িত হয় এবং আমাদের মানুষগুলো যদি, আমি দেখো কুতুবদিয়াতে কিন্তু কোনো জমি অ্যাকুইজিশন হয়েছে, কোনো প্রকল্পের জন্য হয়নি। না স্যার। হ্যাঁ, তখন ইন্ট্রাটা অনেক গেছে। কিন্তু আমি ডেপুটি কমিশনারকে বলেছিলাম যে আপনি বলেন এখানে অ্যাকুইজিশন করা যাবে না, প্রাইভেট কোনো কোম্পানির জন্য জমি অ্যাকুইজিশন করা যাবে না, যদি জমি নিতে হয় ওদেরকে কিনে নিতে হবে। এক সময় তোমার কাছে অনেক, এই যে মহেশখালীর লোকজন অনেকে জায়গা বিক্রি করে দিছে না, চকরিয়া তো দিছে, দেখবা তুমি, তার কাছে টাকা আছে কিন্তু সে বাস্তহারা হয়ে গেল। পার্টনারশিপটা ওরা ডেভেলপ করতে পারলো না। আর ওই ভেরি স্পেসিফিক বলি, আমার জানা মতে চাইনিজ যে ডিপসির কথা আমরা বলতেছি, এগুলা বাস্তবতা থেকে দূরে। জাপানিজ যে প্রকল্পটা চলতেছে, ইট ইজ গুড এনাফ। থ্যাংক ইউ স্যার। প্রশ্নকর্তা আশা করি উত্তরটা পেয়েছেন, এবং যারা শুনতেছেন আপনাদের অনেকের হয়তো প্রশ্নটা ছিল, আপনারা উত্তরটা পেয়েছেন। স্যার আমরা আরেকটা প্রশ্ন নিব। মোহাম্মদ বেলাল নামে একজন প্রশ্ন করেছেন, স্যার আপনি কুতুবদিয়ার ছাত্রদের ভবিষ্যৎ কিভাবে দেখতেছেন আর কি করলে উন্নতি করতে পারে? আমি না, এটা তোমাদেরকে না আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি, আমার উল্টা জিজ্ঞাসা করতেছো কেন? আমি আমি তো অপটিমিস্টিক। তুমি যদি আমার এই বয়সেও বঙ্গোপসাগরের মধ্যে ফেলে দাও, আমি কিন্তু নার্ভাস হব না। এই কোভিড এর মধ্যে আমাকে দেখে অনেকে অবাক হয়ে যায়, কালকেও আমার মৃত্যু হতে পারে, কিন্তু আমি এমন কোনো কাজ করব না যেটাকে আমি কোভিডকে ইনভাইট করব, তাই না? আমি যদি কোভিডকে কালকে ইনভাইট করি, আমার যে ইমিউন সিস্টেম, এটাতে কালকে আমাকে ধরে বসবে। রক্ষা করতে আল্লাহ, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। আর আমি যদি বলি, আমি তোমার একটা চমৎকার কথা বলি, আমি একবার আমার বাসায় পার্টি দিলাম, বুঝতে পারছো, দুইটার উপরে। একটা হচ্ছে চিংড়ি মাছ, বাংলাদেশের যত অঞ্চলে পাওয়া যায় সব ধরনের চিংড়ি মাছ আমি জোগাড় করছি। আর একটা হচ্ছে শুটকি, এই দুবলাসর থেকে শুরু করে সব জায়গা থেকে শুটকি আনাইছি। আমাদের লল্লিয়াইসে আছে না, জি স্যার। বিলিভ মি, লল্লিয়াইসার মতো ইসে মাছ পৃথিবীতে তুমি খুব কম পাবাই। সাসে ব্যালেন্স ফুড, দৈত্যা মাছ, সাসে ব্যালেন্স ফুড। দেখো নেচার তোমাকে কত ব্লেস করেছে, এবং কুতুবদিয়ার পরিবেশকে যদি তুমি বিশ্লেষণ করে দেখো, অন্যান্য এলাকার থেকে অ্যাটলিস্ট তুমি 20% ফরচুনেট। এটা তোমাকে প্রকৃতি দিচ্ছে, অন্যান্য এলাকার চেয়ে তোমার ফুডে দিচ্ছে, তোমার এনভায়রনমেন্টে দিচ্ছে। অন্যান্য তুমি যে, আমরা তো অভিশপ্ত বলতেছি কুতুবদিয়াকে, আমি খুব গর্ব করি কুতুবদিয়া। আমি যদি ধরো আমেরিকা, ঢাকা, মাকা বিভিন্ন জায়গায় জন্মাতাম, এই 20% থেকে তো আমি বঞ্চিত হতাম, হতাম না? তো তুমি ডিসাইড করবা। আমি আমার সারা বক্তৃতা, সারা সংলাপ বলেছি, আমি কিন্তু কোনো উপদেশ দেই না, আমি শুধুমাত্র আমার জীবনের গল্পগুলো বলেছি। তুমি ডিসাইড করবা যে তুমি কি হতে চাও। আমি যদি খুব সাধারণ উদাহরণ দিয়ে বলি, তোমার ধরো জ্বর হয়েছে, প্রথম কষ্ট কি? তুমি ডাক্তারের কাছে যাবা অথবা প্যারাসিটামল ট্যাবলেট খাইয়ে ফেলবা, দুইটার একটা করবে না? জি স্যার। হ্যাঁ, একটু ইন্টারেক্টিভ হই, তুমিও যদি হ্যাঁ হো করো। তো হ্যাঁ স্যার, যেমন প্রথমটা আমি একদিনের পরে দ্বিতীয় দিন খাবে বোকারা, যদি সে দেখে যে তার টেম্পারেচার ইজ হাই, তাকে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। সো তোমার লক্ষ্যটাকে স্থির করে তোমাকেই তোমার প্রেসক্রিপশন ডেভেলপ করতে হবে। নো অ্যাডভাইস, নাথিং। স্পেসিফিক যদি প্রশ্ন থাকে তোমার উচিত, যেমন আমি আমার এই বয়সেও জিজ্ঞাসা করি কাউকে কাউকে,
আমি যাদেরকে মান্যগণ্য করি তাদেরকে এখনো জিজ্ঞাসা করি আমার এরকম খারাপ লাগতেছে, আমি এখন কি করতে পারি। তো তুমিও তোমাদের মধ্য থেকে যদি কেউ মনে করো যে আমাকে মেন্টর বাবা দরকার, নাসির স্যারকে মেন্টর বাবা দরকার, মঞ্জুরকে মেন্টর বাবা দরকার, যার তোমার শিক্ষককে মেন্টর ভাবতে পারো, তুমি তুমি প্রশ্ন করতে পারো। বাট হোল তোমার লাইফস্টাইল ডেভেলপমেন্টের জন্য বোধহয় বাধা ধরা প্রেসক্রিপশন পৃথিবীর কেউ দিতে পারবে, এবং দেওয়াটা উচিত নয়। থ্যাংক ইউ স্যার। আমরা আরেকটা প্রশ্ন নিতে চাচ্ছি। আমাদের যারা দেখতে পাচ্ছেন তারা তাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আমরা তুলে ধরার চেষ্টা করব। স্যার, একজন প্রশ্ন করেছেন, আপনি যদি আপনার শৈশবে ফিরে যেতে পারতেন তাহলে নিজের জীবনটাকে কিভাবে সাজাতেন? স্যার, আপনার আমার প্রশ্নটা কি শুনতে পেয়েছেন? আমি শুনতে পেয়েছি। বলতেছি আমি অনেক কিছু ফাঁকি দিতাম না। আমি সত্যি বলতেছি তোমাকে। আমি শনিবার আর মঙ্গলবার আমাদের বাজারে বসে, তাই না? জি স্যার। আমার স্বপ্ন থাকতো মার্বেল খেলায় কেমনে জিতবো। আমি সত্যি বলছি তোমার, আমি জিততামও। আমার যদি তুমি শৈশব ফিরিয়ে দাও, আমি মার্বেল খেলবো না, বরং আমি তুমি যে জীবনটা এখন নির্বাহ করতেছো, আমি এই জাতীয় একটা জীবন আমি চাইবো। আমি চাইবো, এবং শৈশবটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর শৈশবে তোমার শুধুমাত্র বই পড়ার প্রতি একেবারে বই পড়া, সারাক্ষণ স্ক্রিনের মধ্যে থাকা, এটা করা উচিত না। মুক্ত বায়ু এবং খেলাধুলা, সামাজিক কাজ, এগুলোর সাথে সম্পৃক্ত থাকা উচিত। যদি ফিরে পেতাম, আমি নিজেও করেছি আমার সময়, তোমরা খবর নিলে হয়তো জানতে পারবে, আমরা দুটো অর্গানাইজেশন করতাম কুতুবদিয়াতে। ওই দুটা অনেক বিখ্যাত ছিল। প্রত্যেক বছর একটা নাটক তো অ্যাটলিস্ট করতাম। একটা হচ্ছে আমাদেরটা ছিল যুবকল্লুর, দক্ষিণ দুরঙ্গে ছিল যুবকল্লুর, আর উত্তর দুরঙ্গে ছিল উত্তরণ। এই যে উত্তরণ স্কুলটা হয়েছে উত্তরণ ওই সাংস্কৃতিক সঙ্গীত নামে। আমরা আমাদের যুবকল্লুর প্রত্যেক বছর আমরা একটা নাটক করতাম। আমি ওই সামাজিক জীবনগুলোকে আরো গঠনমূলক করার চেষ্টা করতাম, আর দুষ্টামি করলেও দুষ্টামিগুলো আরেকটু অর্গানাইজড ওয়েতে করার চেষ্টা করতাম, কারো ক্ষতি না করে। অনেকের গায়ে হয়তো হাত তুলেছি, মাঝে মাঝে বন্ধুদের গায়ে, এই কাজগুলো করতাম না। স্যার, আপনি কুতুবদিয়ার কোন জিনিসটাকে মিস করেন? আপনি তো অনেকদিন ধরে কুতুবদিয়ার বাইরে আছেন। হ্যাঁ, কুতুবদিয়ার কোন আবার বলে, জিনিসটাকে আপনি মিস করেন? কুতুবদিয়ার সবচেয়ে মিস করেন কোন জিনিসটাকে আপনি? প্রত্যেক কিছু অচিন্তনীয়। আই মিস কুতুবদিয়া লাইক এনিথিং। এই যে আমার সামনে ম্যাডামও বসা আছে, আমার স্যার, এখন অসুস্থতার 20% জুড়ে হচ্ছে তোমার কুতুবদিয়া যেতে না পারে। আমারও যদি এক হাতে আমেরিকার নিউ ইয়র্কের বসবাসের টিকিট দেওয়া হয়, আর এক হাতে যদি বলা হয় যে তুমি কুতুবদিয়া কিন্তু যেতে পারবে না, আমি আমেরিকার টিকিট নেব না, আমি সত্যিই নেব না। এবং আমি হিপোক্রেট হিসেবে, এটা নিয়ে আমার ছেলে মেয়ের সাথে আমার তর্ক হয়। দ্যাটস মাই বার্থ প্লেস। আমার জন্য অনেকে অপেক্ষা করে, আমি গেলে ডেলি 30 কাপ চা বানায়, আমি এটা খুব এনজয় করি। আই ডোন্ট ওয়ান্ট টু বি আইসোলেটেড ফ্রম মাই বয়হুড অ্যান্ড মাই ইয়ত। আমার যে যৌবন আছে, কৈশোর আছে, আমি ওটা মিস করতে চাই। স্যার, আমি তোমাকেও একই কথা বলবো। স্যার, ম্যাডামকে আমার সালাম জানাবেন, দীপশিকার পক্ষ থেকে ঈদ মোবারক জানাবেন। এই ম্যাডাম শুনছে। আচ্ছা স্যার, আমরা শুনবো আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা। স্যার, আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা কি? তোমার স্মরণীয় তো এরকম অনেক আছে। একটা ঘটনা দিয়ে শুরু করি। এটা আমি তখন ম্যান পাওয়ারের ডিজি, এই তোমার জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর ডিজি। তো আমরা তো মাঠে ময়দানে চাকরি করেছি, আমার তো আর ডিপ্লোম্যাটিক জ্ঞান নেই। তখন মালদ্বীপস তোমার 17,400 লোকের একটা প্যাকেট রেডি করেছে। ওই রিসেশনের কারণে 10 সালে, 9 সালে রিসেশন হলো। তোমরা অনেকে হয়তো খেয়াল করতে পারবে না, তাই না?
সারা বিশ্বে একটা অর্থনৈতিক বিপর্যয়। জি স্যার। তো মালদ্বীপসের অবস্থাও খুব খারাপ, কারণ মালদ্বীপস তোমার হচ্ছে মাছ আর পর্যটনের উপর তার অর্থনীতির মূল ভিত্তি। আমি আমার মন্ত্রী সহ মালদ্বীপসে গেলাম, কারণ 17,400 লোক যদি ফেরত আসে আমার অর্থনীতিতে একটা প্রভাব পড়বে, তাই না? এই যে ধরো অনেকগুলো বিদেশিরা এখন ফেরত আসছে না, তুমি দেখবা যে আমরা এখন রেমিটেন্সও বেশি পাচ্ছি। তুমি যদি ওই অর্থনীতির পাতা পড়ে পত্রিকায় দেখবা, কিন্তু ইট ইজ নট স্টেবল। তুমি এটাকে ভালো লক্ষণ বলতে পারবে না, কারণ অনেকে হয়তো সঞ্চিত অর্থ পাঠিয়ে দিচ্ছে। তো আমি মালদ্বীপসে গেলাম। মালদ্বীপসে যাওয়ার পরে আমাদের সাথে বাইল্যাটারাল হয়। তখন আমরা আলটিমেটলি আমরা পেরেছি এবং আমি এই সংলাপগুলো, ওটা ছিল বেশ চ্যালেঞ্জের। আমি ঘটনার চেয়ে যে জিনিসটা আমি বলবো, আমি যখন কোনো কাজ করি, আমি সত্যি তোমার বলতেছি ফ্রম কোর অফ মাই হার্ট, এজ মাই ইয়ঙ্গার, আমি সবসময় মাথায় রাখি সচিবদের মধ্যে আমি হচ্ছি একমাত্র ব্যক্তি যে সবচেয়ে কম লেখাপড়া জানে। অতএব আমি যে এই কাজটা করতে যাচ্ছি, আমাকে এটার জন্য প্রস্তুতি নিতে হবে। এই আমি এত দেশ বিদেশে গেছি, আমি কখনোই মুখস্থভাবে শুধু আনন্দ ফুর্তির জন্য কোনো মিটিং এ যেতাম না। আমি মনে করতাম যে আমি বাংলাদেশ। আমি কোনো বিশেষ ঘটনার কথা না বলে এরকম ঘটনা বহু আছে। একটা আমলার জীবনে বহু থাকবে। তো মহাতীরের গল্পটাই বলি না, মহাতীর মোহাম্মদের। জি স্যার। আমার বাসায় এই ছবিটা আমি নিত্যদিন এখন দেখি। অনেক রাষ্ট্রপ্রধানের সাথে ছবি তোলা হয়েছে জীবনে, সব ছবি টাঙায়নি। মহাতীরের সাথে যে বৈঠকটা হলো ওই ছবিটা টাঙিয়েছি। তা আমরা মাহাতির তোমার পেট্রোনাস বিল্ডিং এর কথা নিশ্চয়ই শুনেছো, 88 তলা বিল্ডিং, জি স্যার। ওটার 80 তলায় ওনার অফিস। তা আমরা গেলাম, আমরা যাওয়ার আগে ভিজিট হচ্ছিল তোমার রাহুল গান্ধী। তা আমরা ঢোকার পরে আমরা প্রধানমন্ত্রীর একটা চিঠি ওনাকে হ্যান্ড ওভার করলাম। এক পাশে আমার মন্ত্রী বসছে, আরেক পাশে আমি বসছি। তো উনি আস্তে আস্তে বললেন যে ওনার বাবার সাথে আমি কাজ করেছি, কিন্তু ওনার সাথে কাজ করে না, যা আমার সালাম বলবেন ওনাকে। তারপর আমরা চাচ্ছি আমেরিকা ওই মালয়েশিয়ান গভর্নমেন্ট তখন আমাদের 8 লাখ লোককে ফর্মাল চাকরি থেকে তোমার অফ করে রেখেছে। আমি বোঝাতে পেরেছি তোমাকে? জি স্যার। মানে ওরা ওদেরকে দিয়ে কাজ করাচ্ছে কিন্তু ফর্মাল বেতন দিচ্ছে না। যেমন ধরো তুমি যদি একজনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দাও, তাহলে অনেকগুলো শর্ত তোমাকে মানতে হবে না? জি স্যার। চাকরি থেকে বিদায় করতে হলে তাকে কিছু বেনিফিট দিতে হবে, বোনাস দিতে হবে, অমুকটা দিতে হবে, কিচ্ছু করতেছে। তা আমরাও চাচ্ছিলাম যে ওটা ব্রেক করতে। উনি আমার 3টা বাক্য বলেছিলেন, আমি এখনো মনে করি এই 3টা বাক্য আমার দেশের জন্য প্রযোজ্য। বলেছে ডোন্ট ফলো এনি মডেল। আমরা অনেক সময় বলি না যে জাপানিজ মডেল, সুইডিশ মডেল, যেমন এই যে করোনার সময় বিভিন্ন মডেল আমরা বলতেছি, ভিয়েতনামিজ মডেল, হ্যাঁ, সুইডিশ মডেল ইত্যাদি ইত্যাদি। উনি আমাকে স্পেসিফিক্যালি বললেন যে ডোন্ট ফলো এনি মডেল। সেকেন্ড বাক্যটা বললেন যে ডোন্ট কাম আউট ফ্রম দি লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, যে খুব বেশি মেকানাইজড ইন্ডাস্ট্রিতে আপনারা যাবেন। কারণ আমাকে তো আমার জনগণকে কাজ দিতে হবে নাকি? ধরো তুমি পুরোটাই অটোমেটিক করে ফেললা, 17 কোটি মানুষকে খাওয়াবা করতে, আর খাওয়াইতে পারলা, কিন্তু বেকার মানুষ যে কি ডেঞ্জারাস, এটা আমার মতো প্রশাসক যখন হবে তখন বুঝতে পারবা। বেকার মানুষ কি পরিমাণ ক্ষতিকর তোমার সমাজের জন্য অচিন্তনীয়। তুমি নেশা করতেছো কেন? তুমি ফেন্সি ডিল খাচ্ছ কেন? তুমি যদি ওই সময় অফিস করতে পারতা, তোমারও যদি আমি ব্যস্ত থাকতে পারতাম, তুমি এই কাজগুলো করতা। সো কখনোই না। হ্যাঁ, সো কখনোই না। ইউ উইল হ্যাভ টু প্ল্যান। এই যে মহাতীরের কথাগুলো আমি এখনো মানি। আর চ্যালেঞ্জ যদি বলো, কোনো বিশেষ গল্প বলবো না। তোমরা ঢাকা আসলে আবার যদি সামনাসামনি, আল্লাহর কাছে প্রার্থনা করি তোমরা আমাকে সুযোগটা দিয়েছো, আমি ইনশাআল্লাহ স্যার, আমাদের বক্তৃতা করার দোয়া চেষ্টা থাকবে। করিনি এবং খুব সাজিয়ে গুছিয়ে কথাও বলার চেষ্টা করিনি। আমি
খুবই খুশি হব, খুবই খুশি হব। আজকে আমার সাথে যাদের সাথে কথাবার্তা হলো, ভাব বিনিময় হলো, একজনও যদি আমার একটি বাক্যের দ্বারাও অন্তত উপকৃত হয়, স্যার এটাই আমাদের হবে। অনুষ্ঠানগুলা, স্যার আমাদের এই লাইভ গুলা কুতুবদিয়ার প্রায় 10-15 হাজার মানুষের কাছেই পৌঁছায়, এবং কুতুবদিয়ার বিভিন্ন মানুষ এখন দেখতেছেন, এবং হয়তো পরবর্তীতেও এই ভিডিওগুলো দেখতেছেন। শুধু আমরা দীপশিকার না, কুতুবদিয়ার মোস্ট অফ দা স্টুডেন্ট আপনার এই লাইভটা দেখতেছেন। দেখো, আমরা অনেকেই মনে করে আমার বুদ্ধি কম, বুঝতে পারছো? জি স্যার। অনেকে আমাকে এখনো বলে যে আপনি ওয়ার্ল্ড ব্যাংকে কনসালটেন্সি করতেছেন না কেন, অমুক জায়গায় অমুকটা করতেছেন না কেন। আমি একেবারে কাজ করি না, এটা বলা ঠিক হবে না। আমার বাসায় যদি তুমি আসো, আমি তোমাকে সময় দিতে পছন্দ করব। আমার তো ডলারের দরকার নেই। আই হ্যাভ ডিসাইডেড আমি রাজনীতি করব না। আমার তো জনপ্রিয়তারও দরকার নেই। আমার নিজের, ওই যে আমি লক্ষ্য বললাম, আমার একটাই লক্ষ্য, আমার কুতুবদিয়ার থেকে এই মেধাবী কিছু, ইফেক্টিভ কিছু ওয়ার্ল্ড ক্লাস সিটিজেন গড়ে উঠুক। কিসের বেরিবার তোমার? তুমি চিন্তা করে দেখো তো। আমি তোমার এক্ষুনি বলতে পারবো এই অনুষ্ঠানের মধ্যে যে হোল কুতুবদিয়াকে নার্সার করতে পারে এইরকম বাংলাদেশি নাগরিক কিন্তু বিদেশে আছে। কুতুবদিয়ার মতো একটা উপজেলার প্রত্যেক বছরের বাজেট সে দিতে পারবে। আমি যদি তোমাদের মধ্যে তো কিছু 5টা ছেলে কখনো গড়ে ওঠে, এই বেড়িবাঁধ, ইলেকট্রিসিটি, কত বড় কুতুবদিয়া এটা। আমি আমি আমার এখন একটাই মোটো ভাই, সেটা হচ্ছে এই তোমাদের মধ্য থেকে বিখ্যাত কিছু মানুষ, কিছু ডেডিকেটেড মানুষ, মানে সমাজকে যিনি কেয়ার করবেন, এরকম কিছু মানুষ উঠে আসুক, এটা আমি খুবই আন্তরিকভাবে চাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আমাদের আমাদেরও প্ল্যান আছে একটা প্রোগ্রাম করে ঢাকায় আপনারা যারা আছেন সবাইকে একসাথে নিয়ে বসা, করোনা পরবর্তী সবকিছু যদি ঠিক হয়ে যায়। স্যার আমি আরেকটা প্রশ্ন নিব। আহ, স্যার প্রশ্নটা হয়তো স্যার আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রাহিনুর নামে একজন প্রশ্ন করেছেন, সাফল্যমণ্ডিত হওয়ার জন্য আমাদের নিজেদের কতখানি দৃঢ়তা পালন করা উচিত বলে আপনি মনে করেন? স্যার আমার প্রশ্নটা কি শুনতে পেয়েছেন? হ্যাঁ, আমি তো স্ক্রিনেও দেখতে পাচ্ছি। জি স্যার। শুধু একটা শব্দের প্রতি আমরা একটু অ্যাটেনশন দিই, দৃঢ়তা। তুমি যদি বোকার মতো কাজ করো, দৃঢ়তা দেখাও যে আমি বঙ্গোপসাগর পাড়ি দেবই, তাহলে তোমার এই দৃঢ়তাটাকে কি, ইউ কল ইট ফুলিশ অর ইউ কল ইট ইন্টেলিজেন্ট? পুলিশ স্যার। এই যে বললাম, তুমি যদি বলো যে আমি বঙ্গোপসাগর পাড়ি দিয়ে আমি সেন্ট মার্টিন যাব, ইউ আর নট দ্যাট ওয়ার্ল্ড ক্লাস সুইমার। তো এটাকে, এই দৃঢ়তাটাকে তুমি কি বোকামি বলবা না বুদ্ধিমত্তা বলবা? নিঃসন্দেহে বোকামি স্যার। ইয়েস, ডিটারমিনেশন ইজ এসেনশিয়াল ফর লাইফ, নট দি কুমার তুমি। তো আমি এই জায়গায় পৌঁছাবই। এই দৃঢ়তাটা যদি তোমার মধ্যে, যেমন একটা ছোট্ট ঘটনা বলি, আমরা বান্দরবনে যখন আমরা চাকরি করি, বগালেকের নাম শুনছো? জি স্যার। বগালেক তখন ব্যাট ইনএক্সেসিবল ছিল, অনেক ইনএক্সেসিবল, তোমার চিন্তা করতে পারবো না তুমি। তো আমার অভ্যেস আছে এক্সারসাইজ করা, বডি ফিটনেসটা একটু ধরে রাখার চেষ্টা করি। তো বগালেকে আমরা গেলাম, এবং আমি হচ্ছে সেকেন্ড ম্যান যে বগালেকে উঠছে উপরে, নাথিং। ওটা হচ্ছে আমার একটা ডিটারমিনেশন। পরের দিন আমরা গেলাম সুংসুং পাড়া বলে একটা জায়গা। সুংসুং পাড়া বলে একটা জায়গা, ওটা আরো ভীষণ গহীনে। তো আমি যদি ভয় পেতাম, আমার মধ্যে যদি একটা কনফিডেন্স না থাকতো, আমি কি যেতে পারতাম? এই যে আমি যখন চাকরি জীবনে আসলাম, আমি কিন্তু ঠিক করে রেখেছিলাম যে আমি আমার মতো চেষ্টা করে যাব উপরে ওঠার জন্য। কিন্তু আমি যখন যোগদান করি, আমার ক্যারিয়ার প্ল্যানিং এ ছিল যে আমি ডেপুটি সেক্রেটারি পর্যন্ত হতে পারবো। এর উপরে আমার চিন্তা করার কোনো কারণ নাই। কিন্তু আমি নিজেকে সবসময় প্রস্তুত রেখেছি, যদি সুযোগ আছে আমি তাহলে ওই জায়গাটার জন্য আমি খুব প্রস্তুত রাখি। নাও হতে পারতাম।
কিন্তু আমার দৃঢ়তা, আমার প্ল্যানিং, আমি আমার নিজেকে প্রস্তুত রেখেছি, কিন্তু আমার প্ল্যানিং এবং আল্লাহর, আমি বলবো এখানে তার অনুকম্পাও আছে, আমাকে এই সাফল্যে নিয়ে এসছে। তোমাকে প্রস্তুত থাকতে হবে, এবং এই প্রস্তুতিটাই হচ্ছে তোমার দৃঢ়তা। জীবনে অনেক কনফিডেন্সটা জীবনের অন্যতম উপাদানের একটা, আমি বলবো মৌলিক যে কতটি উপাদান আছে মানুষের গড়ে ওঠার জন্য, আত্মবিশ্বাস তার মধ্যে অন্যতম। আর যদি ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন না থাকে, স্যার আমাদের কয়েকটা একটা আপনি যদি একটু করে যদি বলেন স্যার, করোনা পরিস্থিতিতে আমাদের অর্থনীতির একটু ধস নামতেছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। স্যার এক্ষেত্রে আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? জবাব স্যার পাচ্ছি না তো। হ্যাঁ, আমি শুনতেছি, আমি জবাবটা পাচ্ছি না। আই এম নট ক্লিয়ার। আমার নাতি এখন স্কুলে যেতে পারতেছে না, আমি প্রত্যেকদিন তারে নিয়ে ভাবি, আমি তোমারে কি জবাব দেবো বলো তো? তোমাদের মধ্যে অনেকেই আছে, আমি পার্সোনালি কেয়ার নেই, ওরা আমাকে সন্তানের মতো আমার কাছ থেকে জানতে চায় আমি কি করব। আমার কাছে কোনো প্রেসক্রিপশন নাই। তুমি যদি আহসানুল্লাহতে অনলাইনে ক্লাস তোমার যদি থেকে থাকে, ওগুলা তোমার অ্যাটেন্টিভ হওয়া উচিত। এবং তুমি যদি নির্ধারণ করে নাও যে ভবিষ্যতে শিক্ষক হবা, তাহলে শিক্ষক হওয়ার জন্য যে প্রস্তুতিটা নেওয়া দরকার, কারণ ইউ হ্যাভ অল অ্যাচিভ দি অ্যাডোলেসেন্স, তোমরা তো এখন সবাই পূর্ণবয়স্ক বলা যায় নাকি? জি স্যার। হ্যাঁ, তোমার ওই প্রস্তুতি নিয়ে রাখাটাই হচ্ছে তোমার জন্য এখন আসল বিষয়। মানে সময়ের কারণে যাতে তুমি ওই যে আমি বললাম, আমি এই যে তোমার সামার ভ্যাকেশন হতো, রমজান ভ্যাকেশন হতো, আমি কুতুব দিয়ে চলে যেতাম, কোনোভাবেই হোস্টেলে থাকতে চাইতাম না, আর এক লাইনও পড়তাম না। তোমার কি ভুল করিনি? অসম্ভব ভুল করেছি তোমার, আমি বলবো আমার এই ভুলটা যাতে তোমার জীবনে না ঘটে। তুমি যে লক্ষ্য স্থির করেছো ওই লক্ষ্যটাতে, কারণ তোমার হাতের কাছে এখন বিজ্ঞান আছে, তোমার হাতের কাছে এখন ইনস্ট্রুমেন্ট আছে জ্ঞানের, ইউটিলাইজ ইট ফর গডস সেক, যাতে তোমাকে আফসোস করতে না হয়। আর তুমি মনে করো না যে এই, আমাকে অনেকে প্রশ্ন করে, স্যার আমি বোধহয় ডাক্তার হইতে পারবো না স্যার, কারণ আমার ডাক্তারিতে আরো 2 বছর পিছিয়ে। আরে বাবা, তুমি একলা ডাক্তার হবা? বাংলাদেশের সব মেডিকেল কলেজের যারা পড়তেছে তাদের সম্পর্কে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে না? হ্যাঁ, তোমার সার্টিফিকেট পেতে যদি সময় লাগে, তোমার বয়স পিছাই দিতে হবে না? কারণ পিএসসি এখন কোনো পরীক্ষা পার্সোনালি কন্ডাক্ট করতে পারতেছে না। আমি বলবো তোমাকে প্রস্তুতিটা নিয়ে রাখতে। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আমরা একটু ছোট করে একটা প্রশ্নের অ্যান্সার চাইবো স্যার। স্যার আপনি তো অনেক দেশ ভ্রমণ করেছেন, দেশের বাইরে বিদেশে। হ্যাঁ, এই বিদেশ থেকে আমাদের কোন জিনিসটা শেখা উচিত, অথবা আমি যদি প্রশ্নটা রিভার্সলি করি, বাংলাদেশের থেকে ওদের কি শেখা উচিত বা যেটা বিদেশে নাই? আমার সবচেয়ে প্রিয় দেশ হচ্ছে জাপান, জাপান। এবং আমি প্রথম সরকারি ভাবে ভিজিটও করেছি জাপান 63 দিনের জন্য। একটা উদাহরণ দিয়ে বলি, জি স্যার। প্রত্যেকটা জাপানিজ কিন্তু ওই স্বভাবেরই। একটা ছেলে, ওদের দেশে যখন সুনামি হলো, একটা ছেলে তোমার ক্ষুধায় কাঁপতেছে, তখন আমেরিকা কিন্তু ওখানে কিছু কিছু খাবার মাউথ করেছে, আমরা যেগুলাকে সোজা বাংলায় বলি লঙ্গরখানা, অথবা আমেরিকানরা সাপোর্ট দিচ্ছে। তো আমেরিকান একজন জার্নালিস্ট, সাংবাদিক এটা দেখেছে, 7-এ পড়া ছেলেটা থরথর করে কাঁপতেছে ক্ষুধায়। ওই সাংবাদিক খাবারের একটা প্যাকেট এনে ওই জাপানি ছেলেটার কাছে দিয়েছে। ছেলেটা সাংবাদিকরে ধন্যবাদ দিছে, ধন্যবাদ দিয়ে লাইন থেকে বাইর হইয়া সে খাবারটা আবার যেখান থেকে খাবার বিতরণ করতেছে ওখানে রেখে আসছে। তখন সাংবাদিক ওরে জিজ্ঞেস করতেছে, তুমি এটা করলা কেন?
বলে যে দেখো, আমার সামনে এমন কেউ থাকতে পারে যার খাবারের প্রয়োজন আমার চেয়ে বেশি। আমি এরকম অসংখ্য উদাহরণ তোমাকে জাপান থেকে দিতে পারবো। এন্ড এভরি সিটিজেন ইজ লাইক দিস। অলমোস্ট 99% মানুষ তুমি দেখবা যে এইসব হবে। আর কুতুবদিয়া থেকে যদি বলো বাংলাদেশ থেকে কি জিনিসটা তাদের শেখা উচিত, এটা আমি ফিলিপাইনে একটা মডেল হিসেবে প্রেজেন্টেশনও দিয়েছিলাম। আমার অনেকবার ফিলিপিন যাওয়ার সুযোগ হয়েছে। তো আমাদের দেশে যেমন ঝড় যা হয়, ফিলিপিনে এরকম প্রচুর হয়। ফিলিপিন আর জাপানে এই তোমার ভূমিকম্পের পাশাপাশি অনেক সামুদ্রিক ঝড় হয়। তা আমাদের সামুদ্রিক ঝড়ের এখন যে ম্যানুয়াল গুলা তুমি দেখবা, যেটাকে আমরা বলছি এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, বাংলাদেশ কিন্তু এখানে ওয়ার্ল্ড ক্লাস। তুমি দেখতেছো না এই বছর আমরা কতগুলো বন্যা মোকাবেলা করলাম, হ্যাঁ, সামুদ্রিক ঝড় মোকাবেলা করলাম, ক্যাজুয়ালিটি কোত্থেকে কোথায় নেমে এসছে। এই ফ্লাড ম্যানেজমেন্টটা এবং সাইক্লোন ম্যানেজমেন্টটার ক্ষেত্রে বাংলাদেশ খুব গর্ব করতে পারে। আর একটা জায়গায় গর্ত করতে পারে, সেটা হচ্ছে ফ্যামিলি লাইফ। তোমার ফ্যামিলি লাইফের ছোট্ট একটা গল্প বলি। এগেইন উইথ দি জাপানিজ, জাপানিদের সাথে আমাদের একটা এক্সারসাইজ প্রোগ্রাম আছে তোমার টাঙ্গাইলে। আজিয়ার নামে একটা প্রতিষ্ঠান আছে, আমাদের পটিয়ার একজন ভদ্রলোক এই আজিয়ার প্রতিষ্ঠানটা রান করে। তো গেলাম ওখানে, প্রত্যেক বছর তোমার জাপানিজ কিছু ছাত্রছাত্রী আছে। তো ওরা নিজেরা বাজারে যায়, বাজার করে, রান্না বান্না করে, দুষ্টামি উষ্টামি করে। আবার ওরা কি করে, ওই যার বাড়িতে থাকে তার খেতে যায় ফসল তুলে, ফসল ওগুলা নিয়ে বাজারে যায়, বিক্রি টিক্রি করে আনে, আবার মালিকদের টাকা পয়সা বুঝাই দেয়। ফান, সমাজকে জানা। তো একটা মেয়ে যার বয়স 16-17 বছর হবে, যার বাড়িতে থাকছে, তার শাশুড়ি হচ্ছে বয়স্ক, ষাটুর্ধ ভদ্র মহিলা। তো বলে রাখছে নিজের মেয়েকে, আবার যখন তোমার কাছে জাপানিরা আসবে আমার একটু নিয়ে যায়, আমি ওদেরকে দেখবো। তা আসছে জাপানিজ একটা মেয়ে, 17-18 বছরের একটা মেয়ে, ওই রাত্রে প্রচুর ড্রিঙ্ক করেছে তোমার, ফ্রাস্ট্রেটেড। তো সে ওখানে তো 17 বছরের পরে সবাই স্বাধীন, হ্যাঁ, প্রচুর ড্রিঙ্ক করেছে, ড্রিঙ্ক করে বমি টমি করে একদম একাকার করে ফেলেছে তোমার। ওই যে বুড়া মহিলা, সে তার সমস্ত বমি পরিষ্কার করেছে, তার টিউবওয়েলে নিয়ে গোসল করাইছে, ইত্যাদি ইত্যাদি। তো সকালবেলা ওই মেয়ে উঠে দেখে সে ওই ভদ্র মহিলার বুকের মধ্যে ঘুমায় আছে, ও বয়স্ক ভদ্র মহিলা। আমি এই চিঠি আমার প্রধানমন্ত্রীকে দেখাইছি। তখন মেয়ে সকালবেলা উঠে কান্নাকাটি শুরু করছে, বলে যে আমার জাপানের টিকিট এখনই করে দাও, আমি জাপান চলে যাবো, আমি আমার মা বাবার সাথে দেখা করবো। আমি অনেকদিন আমার মা বাপকে মিস করি। ওই ভদ্র মহিলার গলাকে জড়া ধরে আছে ওই বয়স্ক ভদ্র মহিলার, আর কান্নাকাটি করতেছে, শি উইল মিট হার ফ্যামিলি। বাংলাদেশে আমরা যে ফ্যামিলি লাইফটা এনজয় করি, আমাদের এখানে গ্রামে প্রচুর শত্রুতাও আছে। আননেসেসারিলি আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করি, তুমি একটু শিক্ষিত হলে তোমার হেনস্থা করার চেষ্টা করি, কিন্তু আমাদের ফ্যামিলি লাইফ মানে এর চেয়ে ভ্যালুয়েবল কোনো কম্পোনেন্ট আমাদের সমাজ ব্যবস্থা বোধহয় নাই। তুমি আরেকটা জিনিস লক্ষ্য করো, আমি অসংখ্যবার দেখছি এটা, বন্যার সময় দেখেছি রাস্তাঘাটে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি দেখছো আমাদের মানুষজন কেমনে সহযোগিতা করে। জি স্যার, একদম ঠিক পকেট মার বলেছেন। যেমন থাকে, ভলান্টিয়ারের সংখ্যা কিন্তু বেশি থাকে। তারপরে আরেকবার তোমার হারবার্ড, এই যে তুমি বললাম রিচার্ড ফ্রিম্যান, রিচার্ড ফ্রিম্যান কে সাথে পরিচিত হওয়ার আমার খুব লোভ হলো। আমি ওনার দিকে এগিয়ে গেলাম, উনি বুঝতেছে যে আমি কিছু একটা বলবো। তো বলো যে ইউ আর ফ্রম হুইচ কান্ট্রি, আমি যে বাংলাদেশ। বলছে ও আই নো বাংলাদেশ, ইউ আর এ ভেরি ক্রিকেট ক্রেজি নেশন। তা আমি বলি যে বেশি কথা তো আর ওনার কাছ থেকে সময় তো পাবা না। তো আমি বললাম যে তোমার দৃষ্টিকোণ থেকে আমার দেশের সবচেয়ে পটেনশিয়ালস কি, সম্ভাবনা কি। বলে যে আমি তোমাদের ক্রিকেট গ্যালারি দেখছি, এত বড় পতাকা কোনো দেশের লোক কিন্তু বানাইতে পারেনি। বলে যে তোমার দেশের মধ্যে, লোকের মধ্যে জীবন শক্তি আছে, তোমরা যারা দেশ চালাচ্ছ তোমরা বুঝতেছো না যে কেমনে দেশ চালাবা।
এই অফুরন্ত জীবনী শক্তি সম্পন্ন লোক কিন্তু আমেরিকাতে নাই। সো ইফ ইউ আস্ক মি, আওয়ার ফ্যামিলি লাইফ এন্ড দি পটেনশিয়ালস, স্পেশালি অ্যামং আওয়ার ইয়ুথ, আমাদের যুবকদের মধ্যে প্রচুর প্রাণ শক্তি আছে। এটাকে কেমনে কাজে লাগাবে, প্ল্যানারদের আরো চিন্তা ভাবনা করা উচিত, এবং যারা প্রশাসনে আছে তাদের আরো ধৈর্য সহকারে এদের জীবনকে বেড়ে ওঠার জন্য সাহায্য করা দরকার। থ্যাংক ইউ বলো। স্যার। আপনাকে অনেকেই দেখতেছেন, অনেকগুলো প্রশ্ন এসেছেন। সবগুলো প্রশ্ন স্যার সময়ের অভাবে নেওয়া সম্ভব হচ্ছে না, তারপরও অনেকগুলো প্রশ্নকে আমি একীভূত করে একটা প্রশ্ন নিচ্ছি, সেটা হচ্ছে আপনার সফলতার রহস্যটা কি? অনেকেই জানতে চেয়েছেন। আপনি যদি সংক্ষেপে যদি আমাকে একটু বলেন। অলরেডি আপনি অনেক কিছু বলেছেন স্যার। তোমরা কি আমার ফ্যামিলি লাইফ সম্পর্কে জানো? I lost my mother and my sisters during 1960. 1960 সালে আমার দুই বোন, আমার মা, I lost. আমি আমার জীবনটাই বোহেমিয়ান হয়ে যাওয়ার মতো অবস্থা। আর আমি যেটি বললাম, আমি খুব দুষ্ট প্রকৃতি ছিলাম, বড় নাতি ছিলাম। তো আমার প্রতিবেশীরা আমাকে প্রচুর দিয়েছে, আনবিলিভেবল। দেখো, আমি ঘরের থেকে দুষ্টামি করে পালিয়ে যেতাম। সে হয়তো পড়তে বসতে বলতেছে, আমি ফাঁক পাইলেই বাসা থেকে বাইরে যেত। এবং আমার আশ্রয়স্থল ছিল জেলেপাড়া। তো ওই জেলেপাড়ায়, আমি নাম বলতেছি না, উনি আমাকে জোর করে, এই যে আগে আমি যদি কাদা টাদায় থাকি, আমারে গোসল করে দিত। আমারে উনাদের বাড়িতে আমাকে খাওয়া দাওয়া করাইত মাতৃস্নেহে। এরকম আমার জীবনে অসংখ্য উদাহরণ আছে আমার ছোটবেলার প্রতিবেশীর কাছে। আমি যখন আমার জীবনটাকে রিভিউ করি, কুতুবদিয়ার প্রতি আমার টান যদি কেউ সৃষ্টি করে থাকে, এই সমস্ত স্নেহ। আমি যখন একটা মহিলাকে দেখি, আমি তখন ওই মহিলার প্রতিচ্ছবি আমার সামনে বেশি ওঠে। এখনো আমার কুতুবদিয়ার সবচেয়ে প্রিয় দৃশ্য হচ্ছে, আমি আমার একদম কোর অফ মাই হার্ট থেকে আমি বলছি, মেয়েরা যখন ইউনিফর্ম পরে স্কুলে যায়, এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় দৃশ্য। বিশ্বাস করো তুমি, আমার যদি খুব বিনোদনমূলক ওশেন ক্রুজে মানুষ একটা যে এরকম মজা পায়, আমি চায়া থাকি স্থির দৃষ্টিতে। আমার যেহেতু মর্নিং ওয়াকের অভ্যাস আছে, আমার কাছে মনে হয় কিছু প্রস্ফুটিত ফুল, গোলাপ বাগানের ফুলগুলা যাচ্ছে, আমি তখন আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি এই মেয়েটাকে এই সমাজের বিভিন্ন যে আমাদের এখানে হচ্ছে না, তোমার শিশু দর্শন হচ্ছে ইত্যাদি ইত্যাদি, আল্লাহ তুমি একে রক্ষা করো। এবং আমি একবার স্কাউটের যে সমাবেশ হলো, আমি তখন কুতুব দিয়েছিলাম, হ্যাঁ, উদ্বোধনের সময়ও ছিলাম বোধহয় নাকি, তখন ল জি অ্যান্ড স্যার। অর্ডারের প্রশ্ন আসছে। তখন আমি বললাম যে এখানে, আমি বলি যে আমি 3 দিন আছি, আমি দেখতে চাই আপনারা ভদ্র কেমন হয়েছে। এখানে যদি কখনো উসিকে ইউনোকে যদি কখনো হাত লাগাতে হয়, আপনারা খেয়াল রাখেন, আমি আর কখনোই দক্ষিণ দুরং আসবো না। এবং আমি যেটি বলছি আমি এটা করবো, আর কখনোই আমি এই এই দক্ষিণ দুরং আসবো না। যদি এই 800 ছেলে মেয়ে, না 1200, বোধ 1200 ছেলে মেয়ে যদি নিরাপদে থাকতে না পারে, যদি ওসিকে কখনো হাত লাগাতে হয়, ইউনোকে হাত লাগাতে হয়, আমি আসবো না। কোনো ঘটনা ঘটনা জানো তুমি, তোমার সমাজ কোভাবে তৈরি করতে হবে, কিন্তু নৈতিকতাবোধ কিন্তু ইম্পোজ করার, চাপিয়ে দেওয়ার বিষয় নয় কিন্তু, এটা হচ্ছে হৃদয় থেকে উৎসাহিত হওয়ার মতো একটা বিষয়। কিন্তু তোমার মনটাকে, হৃদয়টাকে ওভাবে তৈরি করতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার, আরেকটা প্রশ্ন কমনলি অনেকেই করেছেন, আমার কাছেও এই প্রশ্নটা ছিল। আমি স্যার যদি বলি, কুতুবদিয়াকে ঘিরে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, হ্যাঁ, বা সেটা কি? কুতুবদিয়াকে কু- ঘিরে আপনার পরিকল্পনা। স্যার, আমার প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? কিছু কিছু ঘটনা আমাকে কষ্ট দেয়। ওইবার আমি আমার অফিস রুমে বসে এই
আমার চোখটা ভিজে গেছে, সত্যি করতে চোখটা ভিজে গেছে। একবার দক্ষিণ দুরঙে পুলিশের গুলিতে 4 জন মারা গেল না? জি স্যার। তারপর আমরা উপজেলার অফিসগুলো জ্বালিয়ে দিলাম না? আমি বিশ্বাস করে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলছি না, আমাদের শিক্ষা অফিসেও কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছিল। জি স্যার। আমি, তুমি যদি আমারে বলো যে বিদ্যুৎ নেওয়া, কুতুবদিয়া মোটরাইজড হয়ে যাওয়া, মেকানাইজড হয়ে গেলে কিন্তু জীবন থাকে না, তুমি জানো? নিউজিল্যান্ডে অনেক জায়গা আছে, সরকার যদি বলে যে রাস্তা পাকা করে দেব, সরকারের বিরুদ্ধে সে আন্দোলন তৈরি করবে যে আমি পাকা রাস্তা চাই না, আই ওয়ান্ট দি নেচার। আমার প্রত্যেকটা বালি আমার জন্য সম্পদ। নিউজিল্যান্ডে অনেকগুলো বিচ আছে তোমার যেখানে পানির কল নাই। আমার কুতুবদিয়া গিয়ে আমার সম্পদ, আমার স্বপ্নটা হচ্ছে ইটসেলফ কুতুবদিয়াকে তুমি যে সিমেন্টেড করো, ডোন্ট মেক ইট এ সিটি, রাদার মেক ইট এ হোম। এই যে আমরা যে, আমি মাঝে মাঝে দেখি এই কম্পিটিশন এই কম্পিটিশন, অমুক লোকের প্রতি এই দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি এই দায়িত্বটা পালন করতেছেন না। আমি চাই যে এগুলা ইরেডিকেট হোক। আর তোমরাও মাঝে মাঝে বোধহয় কষ্ট পড়ো, মাঝে মাঝে খবর আসে, ধৈর্য হারাও যাবে না। কুতুবদিয়ার তো ভবিষ্যৎ হচ্ছে তোমরাই। ইন্ট্রোভার্সন তোমাদেরকে খুশি করার জন্য বলতেছে না, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট জায়গা। আমি কখনোই স্বপ্ন দেখে যান যে কুতুবদিয়া উইল বিকাম এ সিটি ইত্যাদি ইত্যাদি, এটা বোকামি। এই তোমরা যদি কিছু একটা করতে পারো, ইটস বেটার। আর আমি থ্যাংক ইউ স্যার। আমারে, হ্যাঁ বলো। স্যার হ্যাঁ আপনি ঠিক আছে। জানি কি বলতে চাচ্ছেন। না আমি আর আর ডিটেল করতে চাচ্ছি না, ডিটেল করতে চাচ্ছি না, সময় অনেক হয়েছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন। আপনার এই বয়সে তরুণ, এই বয়সেও আপনার আমাদেরকে প্রায় ১ ঘন্টা ৩২ মিনিট মতো সময় দিয়েছেন। আপনাকে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় সে ভাষা স্যার আমার জানা নেই। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমার পক্ষ থেকে আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। দীপশিখার পক্ষ থেকে আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। কুতুবদিয়াবাসীর পক্ষ থেকে আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। স্যার আমি একটা শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো। সেটা হচ্ছে স্যার, আপনি দীপশিখাকে প্রায় ১ বছর ২ বছর ৩ বছর ধরে দেখেন। সেক্ষেত্রে আপনি দীপশিখার কার্যক্রমকে কিভাবে মূল্যায়ন করবেন? স্যার। আমি দোষ দেখি কম। তোমরা যে কুতুবদিয়ার মতো একটা জায়গা থেকে এসে এভাবে অর্গানাইজড হতে পেরেছো, এটা আমার কাছে বিশাল একটা সফলতা। আমার কাছ থেকে তোমাদের দোষ একটা খুব এটা খুঁজে বের করতে পারবে না। এটা এমনও হইতে পারে যে উম, আমিও হয়তো তোমাদেরকে আমার সন্তানের মতোই দেখি। তো আমার সন্তানের যদি বেশি দোষ আমি না দেখি, তোমারটাই বা আমি দেখবো কেন? আমি ভীষণ খুশি হই যখন শুনি আমার উপজেলার একটা ছেলে এরকম করেছে। হ্যাঁ, আমার, আর তোমরা আরেকটা জিনিস করতে পারো, এইটাও বলছিলাম, তোমরা করতেছো আসলে উপদেশ দেওয়ার কিছু নেই, ওই অর্গানাইজড হওয়া, অর্গানাইজ তোমরা যথেষ্ট আছো। আর তোমাদের মধ্যে একটা গুণ আছে দেখলাম, তোমরা রাজনৈতিক ইনফ্লুয়েন্স থেকে মুক্ত। এটা আমার কাছে খুব ভালো লাগে। ওই যে আমার একবার বলছিল, আমার একজন সিনিয়র বুঝছো, আমার সাথে আমার বস একটু ক্ল্যাশ হচ্ছে, এই সত্যি সত্যি বাস্তবতা। আমার মন টন খুব খারাপ, আমি রুমের মধ্যে বসে আছি, আমি যে সিনিয়রকে অনেক পছন্দ করি, হঠাৎ করে দেখি যে এটা, আমি মনে করি যে আল্লাহরই রহমত, তিনি এসছেন। আমি বলি স্যার আমি তো এরকম একটা বিপদের মধ্যে আছি, আমি কি করবো স্যার? বলে যে আরে মিয়া তুমি কিসের আমলা হইছো? আমলা হচ্ছে বাইন মাছের মতো, সে সারাক্ষণ কাদার মধ্যে বিচরণ করবে কিন্তু কাদা একটু বাইন মাছের গায়ে লাগবে না। তুমি তোমার মতো সিরাতুল মুস্তাকিমে থাকো। আমার মনে হয় তোমরা কুতুবদিয়ার ছেলেরা যারা অর্গানাইজ হচ্ছে, গুড। আর এটাও উপদেশ নয়, এটা আমি এখন প্র্যাকটিস করি, সারা জীবনও করেছি। এটার জন্য আমাকে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, প্রচুর, অনেক ক্ষতির সম্মুখীন। কেউ যদি তোমার দিকে হস্ত প্রসারিত করে, মনে করবা এটা আল্লাহর ইশারায় তোমার জন্য একটা
বরকতের হাত, যে করুক ওই হাতটাকে ফিরিয়ে দিবা না। আহ, স্যার, স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। স্যার, আপনি দীপশিকার কাছে কি প্রত্যাশা করেন, বা 5-10 বছর পরে ওই যে দীপশিকা আমি আমি যেটা বললাম, আমি চাই যে তুমি একটা ফুল কম্পোজিট মানুষ। আই ডোন্ট এক্সপেক্ট দ্যাট যে তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হও, আমার কাছে ইম্যাট্রি, একেবারে ইম্যাট্রি। তোমার জীবিকাকে তোমাকে নিশ্চিত করাটা তোমার দায়িত্ব। তোমার জন্য অফুরন্ত সম্পদ কিন্তু সৃষ্টিকর্তা সৃষ্টি করে দিয়েছে। আর ফর গড সেক, টাকাটাকে কোনোভাবেই জীবনের মুখ্য বস্তু ধরে নিবা। রাদার প্র্যাকটিস দি পিস। শান্তিতে টাকাটাকে বেশি ইয়ে করা উচিত। আমি দীপশিকার কাছ থেকে আই ডোন্ট, আমি কোনো উপদেশ দেব না। যদি ভবিষ্যতে দেখা হয় এটা বলবো, আমার দৃষ্টিকোণ থেকে ইউ আর অন দ্য রাইট পাথ। আমি তো অবাক হয়ে যাচ্ছি, তুমি ওয়েবিনারের মাধ্যমে আমার ইন্টারভিউ নিচ্ছ কুতুব দিয়ে বসে। আমার কুতুব দিয়ে ছেলে এর চেয়ে আর বেশি কি করতে পারবে? তুমি ভালো থাকতে চাচ্ছ, তোমার আকাঙ্ক্ষাটাই তো আমার কাছে বড় জিনিস। একটা রিপোর্ট আমার কাছে নাই যে তুমি ফেন্সিডিল খাইছো, তুমি গাঁজা খাইছো, তোমার পুলিশ এই জাতীয় অপরাধের কারণে ধরে নিয়ে গেছে। একটা ঘটনাও করছে এই লম্বা ছুটির মধ্যে। না স্যার। তাহলে আর আর তোমার মতো তরুণের কাছ থেকে এর চেয়ে বেশি কি সমাজ আশা করবে? আমি তো বলি যে তোমরা সবাই শোনার ছেলে। থ্যাংক ইউ স্যার। আপনার আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে সময় দিয়েছেন। আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমার পক্ষ থেকে, দীপশিকার পক্ষ থেকে, কুতুবদিয়াবাসীর পক্ষ থেকে। দীর্ঘক্ষণ আপনি একটা আমার বসে সময় দিয়েছেন। স্যার, আপনি দর্শকদের উদ্দেশ্যে শেষ কি বলবেন স্যার? বা আমাদের এই লাইভ প্রোগ্রামকে আপনি কিভাবে মূল্যায়ন করে আপনি শেষ কি বলবেন? কিছু বলার থাকলে। প্রথমে তোমাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ধরে নিচ্ছি যে সচিব হিসেবে নয়, তোমাদের সে বয়সের কারণে হয়তো আমাকে তুমি বেছে নিয়েছো। তোমাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আর আমরা যাতে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হই, মানবিক গুণাবলী যাতে আমাদের মধ্যে থেকে লোপ না পায়। আর তুমি যেটা বলছো যে যদি আসলেই অনেক মানুষ দেখে থাকে, আমার তো একটু মেজাজ টেজাজ মাঝে মাঝে বেঁকে যায়। এখন আমার ইচ্ছে করে প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে আমি ক্ষমা চাই, যাদের সাথে আমি উচ্চ কণ্ঠে কথা বলেছি। আমি তোমার মাধ্যমে এই সুযোগটা নিচ্ছি। হ্যাঁ, ইফ স্যার আই আমার হার্ট সাথে এনিবডি, একসাথে 100 জন, স্যার আমার সাথে 100 জন একসাথেই দেখতেছে আপনাকে। যদি আমি কখনো উচ্চ কণ্ঠে কাউকে কষ্ট দিয়ে থাকি, ইটস নট, আর মাইন্ডফুলি হয়তো করেছি, আই অ্যাপোলোজাইজ। এবং আমরা পরস্পরের প্রতি দোয়া করি, জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো। আর পার্সোনালি যেটা বললাম, এই অপ্রয়োজনে ফোন করাটা আমি পছন্দ করি না। স্যার আপনি কেমন আছেন, এই প্যান্ডেমিকে আপনার খোঁজ নিলাম, আমার খুব বিরক্তি লাগে। বাট তুমি যদি স্পেসিফিক আমার কাছে কাজে কোনো প্রশ্ন করো, স্যার আমি এমবিবিএস পড়তে চাচ্ছি, অথবা এই অমুক করোনার ব্যাপারে চিকিৎসা করাতে চাচ্ছি, আমি কোন ডাক্তার দেখাবো, আই উইল মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তো ভালো থেকো, সবাইকে ভালো থেকো। আবার তুমি সুস্থ জীবনে ফিরে আসো, তোমার নর্মাল জীবনে ফিরে ফিরে আসো। আর আমার যেহেতু হচ্ছে তোমাদেরও হতে পারে, প্যান্ডেমিকের মধ্যে হতাশা কিন্তু আসতে পারে সবার মধ্যে। আমার মধ্যে যেহেতু আমি সম্ভাবনা দেখতেছি, বুঝতে পারতেছো, সকালবেলা হাঁটে আসার পর আমার ভিটামিন ডির কারণে আমি বেশ বেলা করে হাঁটতে যাই। ওই অনলাইন টনলাইনে কিছু কিছু কাজ করার পরে আর তো কোনো কাজ থাকে না। তোমার নিজের মতো করে তুমি কিছু জিনিস বেছে নাও, কি করলে তুমি হতাশা থেকে মুক্ত থাকবা। এটি হচ্ছে তোমার জন্য শেষ উপদেশ, হতাশা মুক্ত থ্যাংক জীবন। ইউ, থ্যাংক ইউ স্যার। আপনাকে অসংখ্য জন আপনাকে স্যার
দীর্ঘায়ু সুস্থায়ু কামনা করতেছেন। আমি সকলকে মেনশন করতে পারতেছি না। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। স্যার, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের যারা দেখতেছেন আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ। অতদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ স্যার। থ্যাংক ইউ ভেরি আল্লাহ মাচ। হাফেজ।